ফ্লাক্স কোয়ান্টাইজেশনটা আমরা শিখতেছিলাম। আমরা ওই বি অপারেটরটাকে আমরা ডিটারমাইন করলাম ইন দ্য প্রেজেন্স অফ এন ম্যাগনেটিক ফিল্ড। আমরা এখান থেকে দেখাইলাম যে ফ্লাক্স particle flux equals to this and by m equal to this. এখন এটা কেন উপরে উঠে না, নিচে এসে জায়গাটা দখল করে রাখে, এটাকে ইয়ে করা যায় না, কন্ট্রোল করা যায় না। this is equal to this. এখন আমরা জানি যে কারেন্ট ডেনসিটি যদি কার্ল নেই, কার্ল অফ এ কারেন্ট ডেনসিটি আমাকে ম্যাগনেটিক ফিল্ড দেয়, তাই না? আপনার যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন, যে আপনার 3 নম্বর ইকুয়েশনটা যদি হয় কার্ল অফ H ইজ ইকুয়াল টু J প্লাস ডেল ডি বাই ডেল টি, ওই যে আমরা লিখি ওখানে ওই যে কারেন্ট ডেনসিটি ডান দিকের প্রথম টার্মটা যদি আমার ডিসপ্লেসমেন্ট কারেন্ট না থাকে, অর্থাৎ ক্যাপাসিটর টাইপের জিনিস যদি না থাকে সিস্টেমে, তাহলে ওই আমাদের ওখান থেকে দেখেন J ইজ ইকুয়াল টু কার্ল অফ H মানে ম্যাগনেটিক ফিল্ড, এটা কার্ল অফ বি দিয়েও আমরা লিখতে পারি, শুধু একটা মিউর ব্যাপার ওখানে। তাহলে কার্ল অফ H দুই সাইডে যদি আমি কার্ল নেই, তাহলে কার্ল অফ H ইজ ইকুয়াল টু দিস হবে। স্যার স্ক্রিনে কিছু আসছে স্যার, আসছে না? এখন আসছে, ঠিক আছে, থ্যাংক ইউ। যে তাহলে আমরা আগে ছিলাম এখানে দেখলাম কারেন্ট ডেনসিটি রাশিমালা দেখলাম, তারপরে এখান থেকে এখন আসি আমি এটা কারেন্ট ডেনসিটির যে রাশিমালা, ওখানে যে স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা n ধরে নিয়েছি ওখানে, কাজে আমরা এখন কার্ল নিয়েছি, দেখেন দুই পাশে কার্ল অফ জে ইজ ইকুয়াল টু, এই পাশেও কার্ল নিয়েছি, কার্ল অফ জে ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই 4 পাই ল্যামডা স্কয়ার ইন্টু বি। বিটা হলো ম্যাগনেটিক ফিল্ড। তা আমরা তো জানি সুপার কন্ডাক্টিং এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড 0, কারণ সুপার কন্ডাক্টিং মাইজনারি ইফেক্ট আমরা আলোচনা করি নাই, আচ্ছা এটা করা উচিত ছিল আগে। যাকে আমরা ফ্রম দ্য মাইজনারি ইফেক্ট আমরা জানি যে সুপার কন্ডাক্টরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড 0, যদি 0 হয় তাহলে এই কার্ল অফ জে এটা 0, এই টার্মটা 0, তাহলে এই 0 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কার্ল অফ জে ডট ডিএস ইকুয়াল টু ডান দিকেও তাই। এখন ডান দিকের একটা রাশিগুলো খেয়াল করেন, কার্ল অফ সামথিং, এটা আরেকটা ভেক্টর, কারণ এই ভেক্টর আছে এখানে, নাবলা আছে, এটা আরেকটা ভেক্টর, কাজে কার্ল অফ এ ভেক্টর, এবং এটা যদি আমি সারফেস ইন্টিগ্রাল নেই তাহলে এইটাকে স্টোকস থিওরাম ব্যবহার করে লাইন ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি। তাহলে আমরা যদি এটাকে লাইন ইন্টিগ্রাল দিয়ে লিখি তাহলে এই জিনিসটাকে লিখতে পারি, ধরুন সাই স্কয়ার ইজ ইকুয়াল টু n, এটা ভুলে যান, তাহলে একটা কন্ট্রোল ইন্টিগ্রেশন সি ইকুয়াল টু ডট ডিএল। এখন আমাকে দুইটা ইন্টিগ্রেশন করতে হবে, একটা হলো এ ডট ডিএল ইন্টিগ্রেশনটা বের করতে হবে, আবার এখানে হলো গ্রেডিয়েন্ট অফ থিটা ডট ডিএল, এটা বের করতে হবে, এই দুইটা রাশি বের করতে হবে। দ্বিতীয় রাশিটা কিন্তু সহজ, দ্বিতীয় রাশিটা হবে আপনার ভেরি ইজি, এটা যদি মানে ডি বাই ডিএল একবারে চিন্তা করেন, নাবলাটাকে যদি 3 মাত্রিক চিন্তা করেন যে ডি বাই ডিএল, আর এখানে আছে ডিএল, ডিএল ডিএল কাটা শুধু থাকবে হচ্ছে ডি থিটা, তো ডি থিটার যদি আমরা লিমিট নেই একটা ক্লোজ ইন্টিগ্রালে, তাহলে একটাকে যদি আমি θ1 বলি এবং ফাইনালটাকে θ2 বলবো, তাহলে এই টার্ম থেকে আমরা পাবো এই কনস্ট্যান্ট থাকলো এই পাশে, এখানে থাকবে ইন্টিগ্রেশন করার পরে থাকবে θ2 মাইনাস θ1, আর এইটা একটু দেখি কি দেয়, এ ডট ডিএলটা আমাকে কি দেয় এটা আমরা একটু দেখে নিই। এখন এখানে যদি দেখি তাহলে এ ডট ডিএল সি1 ইজ ইকুয়াল টু, আবার এটা কন্ট্রোলকে আমরা যদি কার্ল এ ডট সিগমা লিখতে পারি তখন এটা সারফেস ইন্টিগ্রাল, তাহলে কার্ল এ ইজ ইকুয়াল টু বি, তাহলে বি ডট ডি সিগমা এখানে সারফেস এলিমেন্ট, তাহলে বি ডট ডি সিগমা এটা আমাকে দিবে ফ্লাক্স, কাজে ম্যাগনেটিক ফ্লাক্স, এটাকে ফাই বললাম, তাহলে ওই ইন্টিগ্রেশনটা আমাকে দিচ্ছে HC θ2 মাইনাস θ1, এই কথাটা মাঝেটা ভুলে যান, এখন ওই ইকুয়েশন থেকে আমি প্রথমে আসছি, এটা ধরেন নাই, তাহলে HC θ2 মাইনাস θ1 ইজ ইকুয়াল টু কিউ ফাই, ওই লাস্ট এক্সপ্রেশন থেকে আমরা পাচ্ছি। এখন আপনাদের একটা কথা মনে আছে হয়তো কোয়ান্টাম মেকানিক্সে আমরা বলি যে কোয়ান্টাম মেকানিক্সের ওয়েভ ফাংশন মাস্ট বি এ সিঙ্গেল ভ্যালুড ফাংশন, এই কথাটা আমরা বলে থাকি, কিন্তু শুনেছেন কি কথাটা, যে ওয়েভ ফাংশনের যে প্রপার্টিজ আছে সেই একটা প্রপার্টি হলো যে ইট মাস্ট বি এ
সিঙ্গল ভ্যালুড ফাংশন, অর্থাৎ স্পেসের একটা বিন্দুতে একটাই ফাংশন হবে, এক বিন্দুতে সে ডবল হবে না, বা অন্য দুইটা ওয়েভ ফাংশন এক বিন্দুতে থাকতে পারবে না, মানে একটা বিন্দুতে একটাই ওয়েভ ফাংশন হবে। কি আমার কথা বুঝতে পারলেন কি? সিঙ্গুলারিটি স্যার। না না না, সিঙ্গল ভ্যালুড ফাংশন। সিঙ্গেল ভ্যালুড ফাংশন। কারণ ওয়েভ ফাংশনের কতগুলো প্রপার্টি আপনারা যখন পড়ান তখন তো পড়ান যে একটা প্রপার্টি হলো সাই মাস্ট বি কন্টিনিউয়াস এভরিহোয়ার, ওয়েভ ফাংশন, যে এটা সমস্ত জায়গায় নিরবিচ্ছিন্ন হইতে হবে। ইট মাস্ট বি ফাইনাইট এভরিহোয়ার, সমস্ত জায়গায় এটা সসীম হইতে হবে। এই যে কতগুলো প্রপার্টি দেখেন না, সেই প্রপার্টির মধ্যে আরেকটা প্রপার্টি সাই এর, এটা হলো যে সাই মাস্ট বি সিঙ্গল ভ্যালুড ফাংশন। সিঙ্গেল ভ্যালুড বলতে আমরা বুঝি ওইরকম একটা ফাংশন যে স্পেসের একটা পয়েন্টে তার একটাই মান হবে, এটাকে আমরা বলি একটা মান। মানে দুইটা মান হইতে পারে না, কিন্তু অনেক সময় আপনার এক ভ্যালুতে একটা পয়েন্টে দুই ভ্যালুও থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে, কিন্তু মানে শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন হইতে হলে তাকে একটাই ভ্যালু হইতে হবে। যদি তাই হয়, আমি আপনাদেরকে ওই ছবিটাতে আবার একটু নিয়ে যাই, কারণ এই ছবিটাতে নিয়ে আসলাম। তা আমরা ধরেন এখান থেকে ইন্টিগ্রেশন শুরু করছিলাম, কন্ট্রোল ইন্টিগ্রেশন। কন্ট্রোল মানে ক্লোজ কন্ট্রোল, যে এখানে গোল দিলাম ইন্টিগ্রেশনের মাঝে, এটা হচ্ছে ক্লোজ কন্ট্রোল। তাহলে সি আমরা ধরেন এখান থেকে শুরু করলাম তার ফেজের, তাহলে ফেজটা এখানে ধরেন θ1 ছিল, তারপরে ইন্টিগ্রেশন করে আবার এই পয়েন্টে আসলাম, তাহলে এটাকে আমি বললাম θ2। ইন্টিগ্রেশনের পরের লিমিটটা বলে θ2, কিন্তু θ2 এবং θ1 অ্যাকচুয়ালি একই পয়েন্ট। যদি θ1 θ2 যদি একই পয়েন্ট হয়, তাহলে এদের রিলেশনটা কি হবে? কথা বুঝতে পারলেন? থিটা দিয়ে কি কোণ বোঝানো হচ্ছে স্যার? কোণ ফেজ অ্যাঙ্গেল, ফেজের দশা কোণ। এক হলে স্যার দুইটার বিয়োগফল শূন্য হবে। না 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 না, থিটাটা তো শূন্য না, থিটাটা শূন্য না। আমি বলছি যে সিঙ্গেল ভ্যালুড ফাংশন হতে হবে, সাই এর মান একটা হইতে হবে। θ2 এর জন্য যা সাই এর মান হবে, θ1 এর জন্য সাই এর মান সেম হইতে হবে। ইট ডাজন্ট মিন যে থিটা ইজ ইকুয়াল টু মানে θ1 θ2 এর সমান, কারণ থিটা ঘুরছে তো 2π পরিমাণ ঘুরলো না, একটা চক্কর দিল তো, 2 চক্কর দিতে পারে, 3 চক্কর দিতে পারে, তাহলে যত চক্কর নেবেন তত বেশি একটা 2π ইনটু সামথিং আসবে। তাহলে এখন আমাকে আমি জাস্ট এটা যেটা লিখলাম দেখেন দেখে এখানে আপনারা দেখেন কিনা, নিচে লিখলাম ই টু দি পাওয়ার, কারণ আমার ওয়েভ ফাংশনের মাঝে ছিল √n e⁻i থিটা, তাহলে এই ক্ষেত্রে e⁻i θ1 অবশ্যই e⁻i θ2 এর সমান হইতে হবে, বিকজ অফ দ্য সিঙ্গল ভ্যালুড ফাংশন। মানে এই দুইটা একই পয়েন্টে নির্দেশ করে। এটা কখন স্যাটিসফাই করবে এই শর্তটা? আমার কথা বুঝতে পারলেন কি? ফাংশন সিঙ্গেল ভ্যালুড হলে স্যার, হ্যাঁ, এটা কখন সিদ্ধ করবে? e⁻i θ1 e⁻i θ2 হবে, মানে ওয়েভ ফাংশনটা সেম হবে, মান সেম হবে। এটা কখন সিদ্ধ করবে? θ1 আর θ2 সমান হলে স্যার। সমান এখানে তো এই ক্ষেত্রে তো সমান হবে না, এটা কোণের ব্যাপার আছে। কারণ θ1 এখানে ছিল, আপনি যখন ইন্টিগ্রেশন করলেন তখন ঘুরে আবার এখানে আসলেন, এটা θ1 এর সাথে 2π যোগ হয়ে গেল। পিরিয়ডিক ফাংশন হলে হবে স্যার। θ1 এর সাথে 2π যোগ হয়ে গেল। তাহলে আমি একটা প্রস্তাব দিচ্ছি, দেখেন তো আপনারা এগ্রি করেন কিনা আমার সাথে। এটা তখনই সিদ্ধ করবে যদি θ2 = θ1 + 2π n/m n হয়। এইটা আপনারা দেখেন তো আমার সাথে এগ্রি করেন কিনা। এই উপরের দুইটা ওয়েভ সেম হবে একটা বিন্দুতে যদি θ2 = θ1 + 2π n হয়। এগ্রি করেন কি আপনারা? জি 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 হবে। ঠিক আছে তো নাকি? না বসিয়ে দেখাই দিব? না ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে না? আর না হয় আপনারা যারা এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে আপনার ওই এই θ2 এর জায়গায় এই ফাংশনটা বসিয়ে দেন, এটা θ1 প্লাস এটা বসিয়ে দেন। বসিয়ে দিলে তারপরে দেখবেন দুইটা এক্সপোনেনশিয়াল ফাংশন আসবে, একটা হবে e⁻θ1 আর একটা হবে e⁻i 2π n, n হলো পূর্ণ সংখ্যা।
n, তাহলে e টু দি পাওয়ার এই জিনিসটা আমরা আগেও দেখে আসছি 2 পাই n I ইনটু 2 পাই n ইজ ইকুয়াল টু 1, আমরা কয়েকবার দেখেছি এই প্রপার্টিটা। তখন এই দুইটা সমান হবে যদি θ2 ইজ ইকুয়াল টু θ1 প্লাস 2 পাই n হয়, n পূর্ণ সংখ্যা, তাহলে θ2 মাইনাস θ1 ইজ ইকুয়াল টু কত হলো তাহলে 2 পাই n। 2 পাই n, দ্যাটস রাইট, ফাইন। তাহলে আমি লিখতে পারি ওই যে ইন্টিগ্রেশন করার পরে এখানে দেখেন এই যে θ2 মাইনাস θ1 স্কয়ার c আছে, এইটার সমান আমরা 2 পাই n না লিখে s লিখছি। s তো পূর্ণ সংখ্যা, আমরা ধরে নিয়েছি, বলে নিয়েছি যে s টা আমার পূর্ণ সংখ্যা, অসুবিধা নাই তো, আমরা ডিফাইন করে নিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এটা ওই যে সিঙ্গেল ভ্যালুড ফাংশন হবে তখনই যখন θ2 মাইনাস θ1 ইজ ইকুয়াল টু 2 পাই s, তাহলে a স্কয়ার c 2 পাই s ইজ ইকুয়াল টু q ফাই আসছে এখান থেকে ওই যে ডান দিকের a ডটের ইন্টিগ্রেশন থেকে। তাহলে আমি এখন বামেরটা ভুলে যাই, লাস্টের দুইটা থেকে আমরা হিসাব করি ফাই ইজ ইকুয়াল টু 2 পাই a স্কয়ার c বাই q ইনটু s, টা কিন্তু পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 এগুলা। তাহলে দেখেন তো ফাই এর ভ্যালু কি কি সম্ভব। এর যদি 1 দেন তাহলে হচ্ছে 2 পাই স্কয়ার c বাই q এটা, আর যদি 2 দেন তার 2 গুণ, যদি 3 দেন তার 3 গুণ, 4 দেন তাহলে 4 গুণ। তাহলে ফাই এর ভ্যালু দেখেন ডিসক্রিট হয়ে গেল, হয় এটার একটার মানের সমান, না হয় দুইটার মানের সমান, না হয় তিনটার মানের সমান, না হয় চারটার, দেড়টার মানের সমান, কোনো দুইটার মানের সমান, ওই ভ্যালুগুলো আসছে না। তাহলে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স তাহলে কি হলো, কোয়ান্টাইজড হয়ে গেল না, ডিসক্রিট হয়ে গেল না? এটা স্যার থিওরিটিক্যালি হলো, কিন্তু স্যার এক্সপেরিমেন্টালি কি এগুলো এরকম? হ্যাঁ হ্যাঁ, এক্সপেরিমেন্টালি পাওয়া যাচ্ছে, সেটাই আমি বলছি। এক্সপেরিমেন্টালি আপনারা যেটা দেখা যায় যে এই যে ধরেন এই রিংটার মাঝে সুপার কারেন্ট ফ্লো করছে, এটা রিংটা এটা একটা রিং মাঝে খোলা, তাহলে যদি একটা কারেন্ট সুপার কারেন্ট ফ্লো করে সুপার কন্ডাক্টর, তাহলে এটা চারিদিকে চুম্বক ফ্লাক্স সৃষ্টি হবে ফ্যারাডের সূত্র অনুযায়ী, ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হবে। তাহলে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হলো, এই ম্যাগনেটিক ফ্লাক্সটা কোয়ান্টাইজড না। দেখবেন যে এইখানে ম্যাগনেটিক ফ্লাক্স আছে, আবার এইখানে ম্যাগনেটিক ফ্লাক্স আছে, মানে ফ্লাক্স গুলা সমস্ত জায়গায় ইউনিফর্ম নাই, মানে কোয়ান্টাইজড। ওকে, এই ফ্লাক্স গুলো সৃষ্টি হচ্ছে, এই ফ্লাক্স গুলা কোয়ান্টাইজড হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখলাম সুপার কন্ডাক্টিং এর ক্ষেত্রে দেখেন যে ফ্লাক্স গুলা, যে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হবে, এই ফ্লাক্স গুলা কোয়ান্টাইজড হবে, হয় এই মানের হবে, না হয় তার 2 গুণের মানের হবে, না হয় 3 গুণের মান হবে। এটাই আমরা সুপার কন্ডাক্টিভিটিতে বলে থাকি যে ম্যাগনেটিক ফ্লাক্স ইজ কোয়ান্টাইজড ইন দ্য কেস অফ দ্য সুপার কন্ডাক্টর। এবং যে মিনিমাম ভ্যালু মানে s=1 এর জন্য যে ভ্যালুটা, এটাকে অনেক সময় ফ্লাক্সয়েড বলি, 50, এটার মান হলো 2.0678 × 10⁷ গাউস সেন্টিমিটার স্কয়ার। এটার ইন্টিগ্রাল মাল্টিপল হবে অন্যগুলো আর কি, মানে অন্যগুলো এটা জাস্ট ইন্টিগ্রাল মাল্টিপল হবে, অন্য আদার ভ্যালু সম্ভব না। সুপার কন্ডাক্টর ছাড়া অন্য কোন কন্ডাক্টরে কি স্যার এই প্রপার্টিজ নাই? এটা হয় না না, নরমাল কন্ডাক্টরে এই প্রপার্টি নাই। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে আর কয়েকটা জিনিস দেখে আমি ওটা বলতে বলি। আচ্ছা, লন্ডন ইকুয়েশনের কথা মনে আছে আপনারা? হয়তো এটা পড়াইতে হয়। আমি এখানে ট্রিটমেন্টটা খুব সহজ, শুধু আইডিয়াটা বলে দিই। লন্ডন ইকুয়েশনে এটা কিন্তু বিসিএস থিওরির আগে ঘটনা, এটা ওই সুপার কন্ডাক্টিং এর ব্যাপারটা, ওই যে ইনফাইনাইট কন্ডাক্টিভিটি, এই জিনিসগুলা ব্যাখ্যা করার জন্য লন্ডন, এফ লন্ডন, এইচ লন্ডন, তারা বাপ এবং ছেলে দুইজনে মিলেই গবেষণাটা করেছেন তাত্ত্বিকভাবে, এবং একটা ফেনোমেনোলজিক্যালি, মাইক্রোস্কোপিক না, ফেনোমেনোলজিক্যালি ওনার একটা থিওরি ডেভেলপ করেছেন। তাহলে একটা ইকুয়েশন ডিরাইভ করেছেন, সেটাকে আমরা লন্ডন ইকুয়েশন বলি। ওখানে ধারণাটা যেটা করেছেন যে একটা সুপার কন্ডাক্টিং বস্তু আছে, তার ভিতরে যে ইলেকট্রন গুলো আছে, যে আমরা ব্যালেন্স ইলেকট্রন গুলা, ব্যালেন্স ইলেকট্রন গুলাকে ওনারা বলছেন যে টেম্পারেচার যখন আমরা কমাই, যখন যে টেম্পারেচারে গেলে সুপার কন্ডাক্টিভিটি শুরু হলো, তখন ওই ইলেকট্রন গুলার, তখন কিন্তু কুপার পেয়ারের কোনো আইডিয়া এখানে নাই, যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রনের কিছু ইলেকট্রন সুপার কারেন্ট দিবে। সুপার কারেন্ট দেওয়া মানে ওই ইলেকট্রন গুলো যখন মুভ করবে তখন কোনো রেজিস্ট্যান্স ফেস করবে না, বাকিগুলা রেজিস্ট্যান্স ফেস করবে। সেই জন্য এটাকে অনেক সময় টু ফ্লুইড মডেল বলে।
টু ফ্লুইড মানে দুই রকমের ফ্লো আছে, একটা হলো যারা রেজিস্ট্যান্স লেস আর যারা হলো রেজিস্ট্যান্স পাচ্ছে। তারপরে যখন টেম্পারেচার আরো কমাইতে থাকেন, মানে সুপারকন্ডাক্টিং স্টেটে যাওয়ার পরও আর টেম্পারেচার কমাইতে থাকলে এদের তত্ত্ব অনুযায়ী, মানে এদের আইডিয়া অনুযায়ী, তাহলে সুপার ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকবে আর ইয়ার সংখ্যা, ওই যে রেজিস্ট্যান্স ফেস করে যে ইলেকট্রন, তাদের সংখ্যা কমতে থাকবে এবং টি জিরোর কাছাকাছি গেলে সব ইলেকট্রন সুপার ইলেকট্রন হয়ে যাবে, কোনো নর্মাল ইলেকট্রন থাকবে না। তাহলে এইরকম একটা আইডিয়া নিয়ে ওনারা ফেনোমেনোলজিক্যালি একটা থিওরি ডেভেলপ করেছেন। এই থিওরিটা এরকম যে এখান থেকে দেখেন এম ডি বি এস, যে ইলেকট্রন গুলো এস দিয়ে হলে সুপার কন্ডাক্টিং বোঝায়, সুপার কন্ডাক্টিং ইলেকট্রনের ভেলোসিটি ভি এস বাই ডিটি ইজ ইকুয়াল টু ফোর্স, এম এ ইজ ইকুয়াল টু ফোর্স, ওইটা থেকে ডিরাইভ করে, আমি সব বর্ণনা করছি না কারণ আমি অন্য সাবজেক্ট গুলো যদি যখন আমাকে বললে আমি করব, কিন্তু আমি এখন আপনাদের জাস্ট সহজে বলে দিচ্ছি। এটা আমরা পাচ্ছি। এখন আমরা dvs by dt is equal to পাচ্ছি E ক্যাপিটাল E, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই m। ওকে, তাহলে এখানে d বাই dt bs ছিল, bs এর সাথে আমরা nse মানে সুপার কন্ডাক্টিং ইলেকট্রন ডেনসিটি দিয়ে গুণ করছি এবং তার চার্জ দিয়ে গুণ করছি, একটা ইলেকট্রনের চার্জ ডান দিকেও গুণ করছি। এখন এটা বাই ডেফিনেশন এটা হলো আমার কারেন্ট ডেনসিটি nse vs কারেন্ট ডেনসিটি, যে আমরা লিখতে dj বাই এত ইজ ইকুয়াল টু দিস। এখন দুই সাইডে আপনি কার্ল নিলাম, কার্ল নিয়ে তারপরে আমরা এখান থেকে দেখাইলাম যে ডেল বাই ডেল টি কার্ল অফ জে ইজ ইকুয়াল টু কার্ল অফ ই। কার্ল অফ ই ইজ রিলেটেড টু দ্য, মানে কার্ল অফ ই ইজ ইকুয়াল টু ডেল বি বাই ডেল টি। তাহলে আমরা যে কার্ল অফ জে ইজ ইকুয়াল টু লিখতে পারি দিস, মানে কার্ল অফ ই এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এখন এইটা সবগুলো বাম দিকে নিয়ে আসলাম, এনে আমরা লিখতে পারি ডেল বাই ডেল টি কার্ল জে প্লাস এত ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয়, কোন জিনিসের ডেরিভেটিভ যদি 0 হয়, তাহলে এটা কি হয়? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হয়। তো এফ লন্ডন এবং এইচ লন্ডন বললেন, তারা যে আর্গুমেন্টটা দিলেন, বললেন যে হ্যাঁ এটা কনস্ট্যান্ট হবে। তো কনস্ট্যান্ট তো যে কোনো মানের হইতে পারে, ওনারা শুধু চুজ করলেন যে কনস্ট্যান্টটা 0 হবে, কারণ 0 ইজ অলসো এ কনস্ট্যান্ট, 1 যেমন কনস্ট্যান্ট, 2 যেমন কনস্ট্যান্ট, 2.5 যেমন কনস্ট্যান্ট, 0 একটা কনস্ট্যান্ট। ওনারা এই যে কোনো কনস্ট্যান্ট না নিয়ে কনস্ট্যান্টটাকে 0 চুজ করলেন। 0 চুজ করলে তাহলে এটা সমান 0। ওকে, তার এখানে আমরা জানি, আবার যদি এখন জেটাকে আমি যদি কার্লের বি এর সাহায্যে প্রকাশ করতে, তাহলে কার্ল বি ইজ ইকুয়াল টু 4 জে, এগুলো সব ইলেকট্রোডাইনামিক্স থেকে এগুলো বেরিয়ে আসছে। তাহলে আমরা একটা ইকুয়েশন পাইলাম, দেখেন কার্ল অফ জে ইজ ইকুয়াল টু এত ইজ ইকুয়াল টু 0, যেটা এফ লন্ডন এইচ লন্ডন এই কনস্ট্যান্টটাকে 0 বলেছে, 0 নিয়েছে সেটা ফাইন। এখন যদি এখানে জে এর মান, ওই যে একটু আগে দেখলাম, এটা কার্ল বি এর সাহায্যে প্রকাশ করেন, বসিয়ে দেন, বসিয়ে দিলে আমরা পাচ্ছেন কার্ল অফ এ বি ইজ ইকুয়াল টু দিস। এখন কার্ল অফ এ বি ইজ ইকুয়াল টু, আপনারা জানেন গ্রেডিয়েন্ট অফ ডাইভ অফ বি মাইনাস ডেল স্কয়ার বি ইকুয়ালস টু 0। তাহলে ডাইভ অফ বি ইজ ইকুয়াল টু 0 ম্যাক্সওয়েলের দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ডাইভ বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই টার্মটা থাকলো না, থাকলো এটা। তাহলে এইটাকে আমরা লিখতে পারি এরকম, ডেল স্কয়ার বি ইজ ইকুয়াল টু দিস। এখন এই বাকি কনস্ট্যান্ট গুলোকে আমরা বলছি 1 বাই ল্যামডা স্কয়ার। ল্যামডাটা হলো পেনিট্রেশন, আসলে লেন্থ আর কি, যে ম্যাগনেটিক ফিল্ড বস্তুর ভিতরে, ম্যাটেরিয়ালের ভিতরে কতটুক ঢুকবে। আমরা বলি এটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে, 0 হলো, কিন্তু একটু কি ঢুকবে না ম্যাগনেটিক ফিল্ড? না, ঢুকে 0 হয়ে যাবে। সারফেসে গিয়ে কতটুক ঢুকে 0 হয়ে যাবে, এবং কতটুক ঢুকবে সেটা হলো আপনার পেনিট্রেশন লেন্থ আর কি, যে আমরা পেনিট্রেশন লেন্থ বলি সুপারকন্ডাক্টিং ক্ষেত্রে। দিস ইজ, এবং লন্ডনের ইকুয়েশন থেকে এটা 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 ফেনোমেনোলজিক্যাল থিওরি হইলো, এই রাশিটা কারেক্টলি সে পেয়েছে। কারণ আমরা পরে বিসিএস থিওরি থেকে দেখি যে এই রাশিটার মান লন্ডনরা যারা পেয়েছিল বিসিএস থিওরি অর্থাৎ কোয়ান্টাম থিওরি থেকে আমরা একই ভ্যালু আমরা পাই। ওকে, তাহলে এটা বি এর সাহায্য প্রকাশ করা যায়, আবার ওই যে বি কে আবার জে এর সাহায্য যদি দেন, জে এর সাহায্য প্রকাশ করতে পারেন। তাহলে এটাও লন্ডন ইকুয়েশন, এটাকেও লন্ডন ইকুয়েশন করতে পারেন বি এর সাহায্যে। এখন ইন্টারেস্টিং জিনিস যে এখান থেকে কি কি প্রমাণ করা যায়। একটা জিনিস প্রমাণ করা যায়, আমি প্রথমে বলি, ধরেন ডেল স্কয়ার কি 2 বার ডেরিভেটিভ নিলে বি এর, তাহলে এখানে আবার বি এরই
সমান থাকছে, বলেন এইটা কখন সমান হবে, এই ইকুয়েশনটা কখন স্যাটিসফাই করবে? যখন কন্টিনিউয়াস হলে, কন্টিনিউয়াস ফাংশন হলে বলা যায়। না, আপনি যদি দুইবার ডেরিভেটিভ নেন, আইগেন ডেরিভেটিভ এটা যদি কনস্ট্যান্ট হয়, সে আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি, আইগেন ফাংশন স্যার, বি হ্যাঁ? যদি আইগেন ফাংশন, বি যদি আইগেন ফাংশন হয়, আইগেন ফাংশন অর্ডার হিসেবে কাজ করতেছে। না, এখানে ভেক্টর হিসেবে আছে, দেখেন দুইটাই বিও ভেক্টর হিসেবে আছে, এখানে ডেল স্কয়ার। যদি বি কনস্ট্যান্ট হয়, সে বি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এইবার কনস্ট্যান্টের দুইবার ডেরিভেটিভ করলে কি জিরো হয়ে যাবে? জি স্যার। ডেল স্কয়ারের মাঝে কি ডেরিভেটিভ না, কোন কনস্ট্যান্ট মানের ডেরিভেটিভ নিলে কি হয়? জিরো। জিরো হয়ে যাবে, জিরো। তাহলে এটা জিরো হয়ে যাবে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ স্যাটিসফাই করলো না। আর যদি করেও, তাহলে ওইভাবে উল্টা ভাবে আপনাকে বলতে হবে যে বি তাহলে জিরো। তাহলে ওই যে চুম্বক ক্ষেত্রের ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড জিরো হচ্ছে, মাইজনার ইফেক্ট যেটা আমরা বলছি, এটা কিন্তু লন্ডন ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে। এরা দেখাইলো যে ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড সুপার কন্ডাক্টরের ভিতরে জিরো, এটা লন্ডনের ইকুয়েশন। আর যদি এইটাতে যে সাহায্যে প্রকাশ করেন, বলেন তো এটা কখন স্যাটিসফাই করবে? আপনারা আগের মতো বলতে পারেন যে জিরো। দুটো তো একই স্যার, দুটো তো এক জায়গায় কি আর এক জায়গায় একই মনে হচ্ছে। একই মনে হচ্ছে, কিন্তু একই হবে। কারেন্ট ডেনসিটি জিরো মানে কি? সুপার কারেন্ট নাই, তাহলে কারেন্ট ডেনসিটি জিরো হয়ে যাওয়া মানে হলো সুপার কারেন্ট জিরো। তাহলে যদি সুপার কারেন্ট নাই থাকে, তাহলে সুপার কন্ডাক্টর সে হয়নি। আমার কথা বুঝতে পারলেন কি? আপনি যদি জ্যাকে ম্যাথমেটিক্যালি ঠিক আছে, যে জিরো হলে ওটা জিরো হলো, ফাইন, কিন্তু ইনফিনিটি হবে স্যার। ফিজিক্সের সাথে মিলছে না। ফিজিক্সের সাথে যদি মিলতে হয়, তাহলে যে মাস্ট বি ইনফাইনাইট। যদি ইনফাইনাইট হয়, তাহলে আপনি ডেরিভেটিভ নিলেও ইনফিনিটি থাকবে। ইনফিনিটি যদি ডেরিভেটিভও নেন, সে ইনফিনিটি থাকবে। তাহলে বাম পক্ষ ডান পক্ষের সমান হলো। তাহলে এর জে ইজ রিলেটেড টু দ্য কন্ডাক্টিভিটি, কারণ জে ইজ ইকুয়াল টু সিগমা ই। কাজে জে ইনফিনিটি হওয়া মানে সিগমা ইনফিনিটি, অর্থাৎ কন্ডাক্টিভিটি ইনফিনিটি। তাহলে দুইটা জিনিসই, মাইজনার ইফেক্ট এবং ইনফাইনাইট কন্ডাক্টিভিটি, দুইটাই আমরা ওই লন্ডনের ইকুয়েশন থেকে বর্ণনা করতে পারি। যদিও লন্ডনের ইকুয়েশন বেসটা কোনো মানে মাইক্রোস্কোপিক বেসিক থেকে আসেনি, এটা দেখেন শুরুই করছি আমরা ওই ফোর্সের ইকুয়েশন দিয়ে, ওখান থেকে এগুলো ফেনোমেনোলজিক্যাল থিওরি এটা আসলো। তাহলে আমরা দুইটা জিনিসই লন্ডন ইকুয়েশন থেকে আমরা বর্ণনা করতে পারি। মানে লন্ডন ইকুয়েশন আমাকে দেয়, কিন্তু মাইক্রোস্কোপিক থিওরি না, অন্যান্য জিনিস সে পারে না বর্ণনা করতে। এই দুইটা জিনিস অন্তত অ্যাটলিস্ট পারে। সেই জন্য আমরা এখনো লন্ডন ইকুয়েশনকে একটু জানি হিস্ট্রিক্যালি। হিস্ট্রিক্যালি এটা ইম্পর্টেন্ট আর কি, ইতিহাস জানা, যে আমরা ম্যাগনেটিজম সম্বন্ধে আমাদের ধারণাগুলো, মানে সুপার কন্ডাক্টর সম্বন্ধে আমাদের ধারণাগুলো আমরা জেনে নিলাম। তারপরে মাইসনার ইফেক্ট তো আপনারা জানেন। আমি যদিও এই শীট গুলো আমি করতে পারলাম না, মানে ঠিক প্রপারলি অ্যারেঞ্জ করতে পারলাম না তাড়াতাড়ি কারণে। তো এইখানে আমরা মাইসনার ইফেক্টটা কি ইন এ সুপার কন্ডাক্টর? মাইসনার ইফেক্ট হলো, এইখানে তাকান যে এখানে একটা সুপার কন্ডাক্টিং বস্তু আছে। এটা যখন সুপার কন্ডাক্টিং হয় নাই, নর্মাল টেম্পারেচারে রাখলাম, তখন সে নর্মাল স্টেটে আছে। তখন যদি একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে, এটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রাখি, তাহলে দেখা যায় ম্যাগনেটিক ফিল্ড গুলা ওই মেটেরিয়ালটার ভিতর দিয়ে ক্রস করে যাচ্ছে সব। কিন্তু যখন এই অবস্থা রেখেই এটা ঠান্ডা করতে থাকি ম্যাটেরিয়ালটাকে, এবং ঠান্ডা করতে 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 একটা ট্রানজিশন টেম্পারেচারে চলে আসি, তখন দেখা যায় যে এর ভিতরে আর কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। সমস্ত ম্যাগনেটিক ফিল্ড বাইরে দিয়ে যাচ্ছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য ম্যাটেরিয়াল বিকামস জিরো। তাহলে এই ইফেক্টটাকে বা এই ঘটনাটাকে আমরা বলি মাইসনার ইফেক্ট। অর্থাৎ যে সুপার কন্ডাক্টিং স্টেটে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য ম্যাটেরিয়াল ইজ জিরো, এটাই হলো আমার মাইসনার ইফেক্ট। তারপরে কতগুলো জিনিস আমরা আলোচনা করি এখানে। ক্রিটিক্যাল টেম্পারেচার আর ট্রানজিশন টেম্পারেচার, দুইটা শব্দ আমরা ব্যবহার করে থাকি। ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে বলেন দেখি? যে টেম্পারেচারে কন্ডাক্টিভিটি ইনফাইনাইট হয়, যখন সুপার কন্ডাক্টিং স্টেটে যায় শুরু হয়, যে টেম্পারেচারে, মানে যেই টেম্পারেচারে শুরু হয়, আপনি ঠান্ডা করতে থাকলে ঠান্ডা করার
নিচে ঠান্ডা করতেছি হঠাৎ যে টেম্পারেচারে এসে দেখলাম যে তার কন্ডাক্টিভিটি ইনফিনিট হয়ে গেছে, সেইটাকে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার। যদি কোনো অন্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কোনো উপস্থিত না থাকে তাহলে বলি ক্রিটিক্যাল টেম্পারেচার। আর যদি অন্য ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে আপনি এই কাজটা করেন তখন এটাকে আমরা বলি ট্রানজিশন টেম্পারেচার, তখন এটা ক্রিটিক্যাল টেম্পারেচার। ট্রানজিশন টেম্পারেচার যে কোনো হতে পারে, কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার একটা বস্তুর জন্য একটাই। ঠিক আছে কি? ট্রানজিশন টেম্পারেচার কি স্যার ক্রিটিক্যাল টেম্পারেচার চেয়ে বেশি না কম? না, ক্রিটিক্যাল টেম্পারেচার চেয়ে কম হতে পারে। ম্যাগনেটিক ফিল্ড যত অ্যাপ্লাই করবেন তাকে আর বেশি ঠান্ডা করতে হবে সুপার কন্ডাক্টর বানানোর জন্য। এটা আমরা আসতেছি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে ওইটাকে আমরা ট্রানজিশন টেম্পারেচার বলবো। আর ক্রিটিক্যাল টেম্পারেচার হলে যদি এক্সটার্নাল কোনো ফিল্ড না থাকে তখন তাকে ঠান্ডা করতে 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 যে টেম্পারেচারে আসলে আপনি সুপার কন্ডাক্টিং স্টেটে যেতে পারেন প্রথমে, সেইটাকেই আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলি। এখন আসি দেখি আমার টাইপ 1 সুপার কন্ডাক্টর। নর্মালি এলিমেন্টাল সিস্টেম গুলো টাইপ 1 সুপার কন্ডাক্টর হয়ে থাকে। এখানে একটা দুইটা ছবি আঁকলাম। একটা ছবি আঁকলাম এইটা ওই যে মাইজনার ইফেক্ট থেকে আমরা দেখাচ্ছিলাম। আমরা যদি একটু ইফ উই গো ব্যাক, আমরা জানি কি যে বি মানে যদি ম্যাগনেটিক ফিল্ড উপস্থিত থাকে তাহলে টোটাল বি ইজ ইকুয়াল টু হলো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মানে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড প্লাস 4πm। এই দুইটা মিলে হলো আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাকশন। তাহলে যদি ভিতরে বি 0 হয় তাহলে এই বিটা 0, টোটাল বি 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -4πm ইজ ইকুয়াল টু BA, অর্থাৎ সুপার কন্ডাক্টিং স্টেটে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু -4πm। এটা আপনার ডায়াম্যাগনেটিজমের প্রপার্টি আর কি, মাইনাস এবং উল্টা দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা। আচ্ছা যাকে তাহলে এখানে এই দুইটা ছবি আঁকলাম। ধর এই ছবিটা হলো এটা, যদি আমি এদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে থাকি আর এদিকে আমি -4πm আঁকতে থাকি তাহলে এটি কি হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়তে থাকবে এবং একটা সার্টেন ম্যাগনেটিক ফিল্ডে গেলে দেখবেন যে এটা নর্মাল, আর সুপার কন্ডাক্টর নাই, সে নর্মাল কন্ডাক্টর হয়ে গেছে। এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ সে সুপার কন্ডাক্টর। এই ম্যাগনেটিক ফিল্ড মানে এই ক্রিটিক্যাল ভ্যালুর পরে গেলে সে হচ্ছে নর্মাল কন্ডাক্টর হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে বলি ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। ক্রিটিক্যাল টেম্পারেচার যেমন বলছিলাম, আর একটা ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডও আছে, যে ফিল্ডের পরে গেলে সে নর্মাল কন্ডাক্টর মতো বিহেভ করে। এই ছবিটাই যদি আমরা এইখানে আঁকি, এটা কুরি মানে ফিগার বলে এটাকে সাধারণত। এটাকে যদি আমি টেম্পারেচার সাথে দেখাই, এখানে কিন্তু টেম্পারেচার না, একদিকে হচ্ছে ম্যাগনেটাইজেশন আর একদিকে হলো ম্যাগনেটিক ফিল্ড। আর এইখানে যদি একদিকে ম্যাগনেটিক ফিল্ড আর একদিকে টেম্পারেচার, তাহলে তখন দেখা যায় যে এই ছবিটা এরকম পাকা, এরকম একটা ইয়ার মতো হয়। তাহলে এই রিজনের ভিতরে সে সুপার কন্ডাক্টর, এর বাইরে গেলে আপনার নর্মাল কন্ডাক্টর। এখন আপনার ওই প্রশ্নের উত্তর দিই আমি। আপনি বলছিলেন যে ট্রানজিশন টেম্পারেচার কি হবে, তাহলে এইটা হলো ক্রিটিক্যাল টেম্পারেচার। এখানে ম্যাগনেটিক ফিল্ড কত? এই লাইনের উপরে ম্যাগনেটিক ফিল্ড কত? 0। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যখন 0 হয় তখন যেই টেম্পারেচারে আপনার এদিক থেকে যদি আসি, যে টেম্পারেচার আসলে সুপার কন্ডাক্টিভিটি শুরু হয় সেটাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলি। কিন্তু আমি যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, ধরেন ম্যাগনেটিক ফিল্ড এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে এইটা এই লাইনটাকে এখানে কাটলো, তাহলে এইখানে এই ম্যাগনেটিক ফিল্ডে তাকে যদি সুপার কন্ডাক্টর বানাইতে চান তাহলে ঠান্ডা কি আরো বেশি করতে হবে না? আরো বেশি, আরো কমাইতে হবে না? মানে ঠান্ডা বেশি করতে হবে, টেম্পারেচার কমাইতে হবে। তাহলে এখন এইটাকে আপনি কি বলবেন? এটাকে বলবেন ট্রানজিশন টেম্পারেচার। দ্যাটস রাইট। তাহলে এটা হলো ক্রিটিক্যাল টেম্পারেচার। এরপরে যে সমস্ত টেম্পারেচারে হচ্ছে, এই সমস্ত টেম্পারেচারে আপনার সুপার কন্ডাক্টর পাওয়া যাচ্ছে, সেইগুলা হলো আমার ট্রানজিশন টেম্পারেচার। এখান থেকে আরেকটা জিনিস ইন্টারেস্টিং, আপনি এই লাইনের উপরে টি কত? 0। T0 কেলভিন। T0 না? তাহলে যদি 0 কেলভিনে হয়, দেখেন একটা সার্টেন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে আপনি এই বস্তুটাকে যদি ঠান্ডা করতে করতে T0 তো নিয়ে যান, মানে 0 টেম্পারেচার নিয়ে যান, তবুও সে সুপার কন্ডাক্টর হবে না, সে নর্মাল কন্ডাক্টর থাকবে। বুঝতে পারলেন কি? H এর মান বেশি হলে, H এর মান বেশি হলে, আর যে ট্রানজিশন টেম্পারেচার কমতে থাকে, H এর মান যখন বাড়াতে থাকবেন ট্রানজিশন টেম্পারেচার কমতে 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 ট্রানজিশন টেম্পারেচার 0 হয়ে যাচ্ছে।
আর তো ঠান্ডা করার জায়গা নাই, 0 হওয়ার পরে ঠান্ডা করতে পারবেন? না, অসম্ভব। আর সম্ভব না। এটা কেলভিন স্কেলে, কিন্তু চিন্তা করবেন কেলভিন স্কেলে, আমরা কিন্তু সমস্ত কাজ কেলভিন স্কেলে করে থাকি। তাহলে যে সমস্ত সুপার কন্ডাক্টর এইরকম বিহেভিয়ার শো করে, মানে এই শার্প লাইনের এই পাশে গেলেই আপনি নর্মাল কন্ডাক্টর, এই পাশে আসলে সুপার কন্ডাক্টর, এই লাইনটা ক্রস করলে। এখানেও তাই, এই শার্প লাইনের এই পাশে গেলে আপনি নর্মাল কন্ডাক্টর, এই পাশে আসলে সুপার কন্ডাক্টর। মাঝে কোনো নোম্যান্স ল্যান্ড নাই, যেমন বাংলাদেশ ইন্ডিয়ার সীমানার মাঝে একটা নোম্যান্স ল্যান্ড আছে, এইখানে কতটুকু জায়গা ফাঁকা, এটা মানে কারোর জায়গা না, এটা নোম্যান্স ল্যান্ড বলে আর কি আমরা, শার্প না। কিন্তু এইখানে শার্প, কোনো নোম্যান্স ল্যান্ড নাই। তাহলে যে সমস্ত সুপার কন্ডাক্টর এই বিহেভিয়ারটা, ক্যারেক্টারিস্টিকটা এই ধরনের, তাদেরকে আমরা বলি টাইপ 1 সুপার কন্ডাক্টর। এবং নর্মালি, এটা নর্মালি বলছি, নট দ্য মানে একদম স্ট্রিক্টলি না, নর্মালি এলিমেন্টাল সুপার কন্ডাক্টর যারা আছে তারা হলো আপনার এই মানে টাইপ 1 সুপার কন্ডাক্টর। এখন একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে কোন কোন এলিমেন্ট গুলো সুপার কন্ডাক্টর আছে। আমি এখানে দেখাইতে পারছি না, আপনাদের কাছে যদি অ্যাস্ট্রপ পারমিনের বইটা থাকে, সলিড স্টেট ফিজিক্স, যে এই বইটা যদি থাকে আপনাদের কাছে, আছে কিনা আমি জানি না, যদি থাকে এই বইয়ের সুপার কন্ডাক্টিং চ্যাপ্টারে একটা টেবিল দেওয়া আছে, পুরো টেবিল, ওখানে রং দিয়ে দেওয়া আছে যে কারা কারা সুপার কন্ডাক্টর এলিমেন্টাল সিস্টেমের মাঝে। যদি আমি দেখাই দিতে পারি, দেখি এখানে সুপার কন্ডাক্টরটা কোথায় আছে। এটা কালারটা উঠাই দিছে, তবুও আপনার একটা টেবিল দেখেন, এখানে একটা টেবিল আছে, পিরিয়ডিক টেবিল, দেখতে পাচ্ছেন? টেবিল আছে না? দেখা যাচ্ছে না? যাচ্ছে না, দেখাচ্ছে না? দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট না। স্পষ্ট না, দেখেন এখন কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই এলিমেন্ট গুলোর মাঝে দেখেন এরা হলো সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। পিরিয়ডিক টেবিল সব এলিমেন্ট না, সিজিয়াম স্যার এগুলো কালার করা আছে, কালার। হ্যাঁ, যে আপনি যদি অরিজিনাল বই থাকে কালার পাবেন, এটা হচ্ছে বোধহয় ফটোকপি করে ওই বাংলা ইয়াতে নীল খেতে যেটা করে ওরা, ওই ইয়া থাকে না। তাহলে সব এলিমেন্ট আপনার সুপার কন্ডাক্টিং না। এবং ওখানে ইন্টারেস্টিং জিনিস, আপনি যদি দেখেন কপার কোথায় আছে, কপার, সিলভার, গোল্ড, নর্মালি যারা খুব ভালো কন্ডাক্টর, দেখেন দেখতে পাচ্ছেন কিনা, কপার তো কালার সাদা কলাম আছে, তিনটার একটা কলাম আছে নোবেল মেটালের, দেখেন এরা কেউ সুপার কন্ডাক্টর না, সুপার কন্ডাক্টর গুলো সেটেড। হ্যাঁ, সিলভার, কপারের নিচে সিলভার, তারপরে গোল্ড আছে। গোল্ড, জি জি। হ্যাঁ, এরা 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 এমনি ভালো কন্ডাক্টর, কিন্তু এরা সুপার কন্ডাক্টিং স্টেটে যায় না, এরা নো সুপার কন্ডাক্টর না। ওকে, তাহলে এখন আসি যে টাইপ 2 সুপার কন্ডাক্টর। টাইপ 2 এর ফিগার গুলো কি করলাম, কিছু জিনিস মিসিং হয়ে গেছে, আমি বললাম যে আমরা সাজাইতে পারি নাই, ছবিগুলো তো দেখতেছি না এখানে। যাকে এই ছবিগুলো কোথায় যে আসছে, যাকে এখানে খুঁজে পাচ্ছি না। আমি আপনাদেরকে ছবিটা এঁকে দেখাই দিচ্ছি। এদিকে যদি আমি নেই, দেখেন একটা কার্ভ দেখালাম, একদিকে নিলাম আমি 4 পাই ম্যাগনেটাইজেশন, আরেকদিকে ম্যাগনেটিক ফিল্ড। আগেরটা কিন্তু শার্প, মানে একদায় গিয়া শার্প হয়ে গেছিল। এইবার কিন্তু দুইটা ক্রিটিক্যাল ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড। একটাকে আমি দেখেন BC1 বলছি, আর একটাকে BC2 বলছি। কাজেই এর মাঝের জায়গাতে BC1 এর ভিতরে হলো এরা কমপ্লিটলি মাইজনারের ইফেক্ট মেনে চলে, মাইজনারের ক্রিয়াটা মেনে চলে। যখন ম্যাগনেটিক ফিল্ড HC1 থেকে মানে BC1 থেকে BC2 এর ভিতরে থাকে, তখন এরা পার্শিয়ালি মাইজনারের ইফেক্ট ফলো করে। আর কথা বুঝতে পারেন কি, সেটাকে মিক্সড স্টেট বলি। HC1 থেকে মানে BC1 থেকে BC2 পর্যন্ত এটা হলো মিক্সড স্টেট। কাজেই যে সমস্ত সুপার কন্ডাক্টর BC1 এর নিচে পারফেক্ট মাইজনার ইফেক্ট প্রদর্শন করে, কিন্তু এরপরে পারফেক্ট মাইজনার ইফেক্ট প্রদর্শন করে না, তাদেরকে আমরা বলি টাইপ 2
সুপারকন্ডাক্টর। ওকে, তাহলে না সাধারণত এখানে আগের মতোই বলি, সাধারণত অ্যালয় গুলা এই প্রপার্টি শো করে থাকে। অ্যালয় গুলো আপনার ওই অ্যালয় যে সুপারকন্ডাক্টর গুলো আছে তারা ওই টাইপ 2 টাইপের হয়ে থাকে নরমালি, জেনারেলি। স্যার এই কুপার পেয়ারের ওই রহস্যটা একটু জানতে ইচ্ছে করছি। রহস্যটা হলো এটা, আমি যখন লেটিসে যখন থাকে, আপনি যখন এই ক্রিটিক্যাল টেম্পারেচারে যখন আসেন তখন মানে নিচে আসে যখন, তখন যে দুইটা ইলেকট্রন থ্রু দ্য লেটিস, লেটিসটা কি, লেটিসে আয়ন বসা, বুঝলেন তো? যদি ইলেকট্রন গুলো ফ্রি থাকে তাহলে আয়নটা কি হলো, পজিটিভ আয়ন হয়ে যাবে না? অ্যাটমটা নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন গুলো খুব টাইটলি বাঁধা অবস্থায় আছে, ব্যালেন্স ইলেকট্রন গুলো শুধু কন্ডাক্টিভিটিতে গেল, অন্য ইলেকট্রন গুলা আর নিউক্লিয়াস তো এক জায়গায় বসা আছে, তো এটার মধ্যে বসা থাকবে না? লেটিস সাইডে তো বসা থাকবে, যে লেটিস সাইডের কথা বলছি ওখানে বসা, যে বসা আছে এ হলো পজিটিভ আয়ন, বুঝতে পার? ঠিক আছে তো? ইলেকট্রন গুলা তখন মুভ করতেছে, ওরা নেগেটিভ আয়ন মুভ করছে। এখন যখন টেম্পারেচার অনেক লো হয়ে যায় তখন ওই রকম যে ইলেকট্রন গুলো চলছে তারা দুইজনে ইন্টারেকশন করে থ্রু দা লেটিস। লেটিস মানে ওই যে আয়ন, আয়ন হয়ে যায়, কারণ এই আয়ন গুলা ওকেও অ্যাট্রাক্ট করে, ওকেও অ্যাট্রাক্ট করে, মানে ডিউ টু দা আয়নে। ফলে কি হয়, ফলে দেখা যায় যে দুইটা ইলেকট্রনই জোড়া বেঁধে গেছে গিয়া। এটা কিন্তু জোড়ার পিছনে কারণটা হলো লেটিস। এটাকে আমরা বলি ইলেকট্রন লেটিস ইলেকট্রন ইন্টারাকশনের কারণে কুপার পেয়ার হয়, আমরা মানে ভালো ভাষায় বলে থাকি, বুঝতে পারলেন? স্যার মিডিয়েটর তাহলে ল্যাটিস, তাই না? বসে থাকা ল্যাটিস। দ্যাটস রাইট, মিডিয়েটরটা হচ্ছে ল্যাটিস, লো টেম্পারেচারে ল্যাটিস দুইটা ইলেকট্রনকে একসাথে। এখন মজার ব্যাপার হলো এরা যখন মুভ করে তখন দুইটা একসাথে মুভ করে, যখন এদিক সেদিক মানে বন্ডিং হয়ে যায়, একটা দুইটা ইলেকট্রনের মধ্যে একটা বন্ডিং, এখন যে মুভ করে, হ্যাঁ একসাথে মুভ করে, আর এটাকে আমরা কুপার পেয়ার বলে থাকি। দুইটা একসাথে মিলে আয়নের সাথে স্যার ফাইট করে না, আয়ন মুভ করে না, আয়ন মুভ করে না, মানে আয়নের সাথে ফাইট করে দুইটা ইলেকট্রন একসাথে মিলে, হ্যাঁ আয়নটা ফাইট করে না, আয়ন তাকে হেল্প করে, দুইজনকে যে মিলতে হেল্প করলে কুপার পেয়ার সৃষ্টি করে। এখন এই কুপার পেয়ারের দুইটা কুপার পেয়ারের মধ্যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে আমরা বলি কোহেরেন্স লেংথ, বুঝতে পারেন কি? সুপারকন্ডাক্টিভিটিতে আমরা যে কোহেরেন্স লেংথ বলে থাকি, কোহেরেন্স লেংথ হলো দ্য ডিসটেন্স বিটুইন টু ইলেকট্রনস হু ফর্ম দ্য কুপার পেয়ার। যারা কুপার পেয়ার তৈরি করে এরকম দুইটা ইলেকট্রনের মাঝে ডিসটেন্সটাকে আমরা বলি কোহেরেন্স লেংথ, আর এই পেয়ারটাকে বলি আমরা কুপার পেয়ার। স্যার বোঝা গেল স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি একটু ম্যাগনেটিজম কে জানি বলছিল, একটু ম্যাগনেটিজমে যাই। ব্যান্ড থিওরিটার আলোচনা করতে পারবো কিনা আজকে জানি না, তবু একটু করবো, সাথে যদি একটু সময় থাকে। তাহলে দাঁড়ান আমি আবার ওখান থেকে ঘুরে আসি, আমার স্লাইড থাকে তাহলে ব্যান্ড থিওরি। আপনারা দেখেন তো এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? দেখা যাচ্ছে কি? দেখা যায় স্যার। আচ্ছা, তাহলে এই যে নিচে দেখেন একটা ছবি আঁকছি, এটা হলো পটেনশিয়াল এনার্জি। ধরেন এইখানে যে ছবিটা আমার আছে, এই ছবিতে দেখেন যে যদি আমার একটা অ্যাটম থাকতো তাহলে একটা আয়ন থাকতো, মানে একটা আয়নিক ক্রিস্টালে ধরেন একটা আয়ন থাকতো মাঝে, আর একটা ইলেকট্রন থাকতো। সেই ইলেকট্রনটা যখন অ্যাটমের দিকে আসবে তখন তার পটেনশিয়াল এনার্জি কি হবে? মাইনাস, না পটেনশিয়াল মাইনাস হবে না পটেনশিয়াল এনার্জি? কারণ পটেনশিয়াল এনার্জি হিসাব করেন কেমনে? B is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 divided by R square, সরি তাই না? তাহলে পটেনশিয়াল নেগেটিভ হয় স্যার, নেগেটিভ ইলেকট্রন আর একটা আয়নের মাঝে, পজিটিভ আয়নের মাঝে সবসময় নেগেটিভ হবে পটেনশিয়াল। তাহলে পটেনশিয়াল এনার্জিটা যদি একটা থাকতো তাহলে পটেনশিয়াল এনার্জিটা এরকম হতো, এরকম এসে ইনফিনিটি হইতো কোথায় বলেন দিকে? আর যখন জিরো, একটা ইলেকট্রন এদিক থেকে আসছে, এটা হচ্ছে লেটিস, লেটিসে আয়ন গুলা বসা। ধরেন একটা ইলেকট্রন এদিকে আসছেন, এটা যখন কাছে আসবে তখন নেগেটিভ হইতে থাকবে, পটেনশিয়াল নেগেটিভ হইতে থাকবে, নেগেটিভ হইতে থাকবে। আবার এদিকে গেলে আবার বাড়তে থাকবে,
আবার এখানে গেলে কমে যাবে। আর যদি অন্য কিছু না থাকতো তাহলে শুধু একটাই থাকতো। স্যার আপনি কি কোনো স্ক্রিন দেখাচ্ছেন? দেখা স্ক্রিন যাচ্ছে? দেখেন না? দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। আচ্ছা, ফাইন। এবার দেখা গেলে তাহলে আমি একটু ওইদিকে যাই। এটা কোথায় দেখাইছিলাম যে আপনাদেরকে? এখানে আসি। যেটা দেখাচ্ছিলাম এটা। ওকে ফাইন। কারণ এইখানে থেকে আমি শুরু করি। এখন ধরেন এইখানে একটা আয়ন আছে, একটা অ্যাটম। আমি লেটিসের মাঝে আমরা একটা আয়নই কল্পনা করলাম, একটা আয়ন আছে, একটা ইলেকট্রন এদিকে আসছে। যদি ইলেকট্রন আসে তাহলে তার পটেনশিয়াল এনার্জি কি মাইনাস বাড়তে থাকবে 1/r হিসাবে। কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। কারণ v of r is equal to minus e square by 4 pi epsilon naught 1/r। কুলম্বের সূত্র থেকে আমরা জানি যে পটেনশিয়াল এনার্জি is equal to v of r is equal to, যদি একটা পজিটিভ আয়ন থাকে প্লাস ই আর একটা ইলেকট্রন থাকে মাইনাস ই, তাহলে দুইটা গুণ করলে মাইনাস ই স্কোয়ার is equal to divided by 4 pi epsilon 1/r। এইভাবে পটেনশিয়াল এনার্জি হয় না স্যার? তাহলে আপনি দেখেন যদি আমি এই আস্তে আস্তে এই নিউক্লিয়াসের কাছে আসতে থাকি, মানে অ্যাটমের আয়নের কাছে আসতে থাকি, তাহলে আর কি হবে? ছোট আর ছোট হতে থাকবে। আর ছোট হতে থাকলে রাশিটা কি হবে? বড় বড় হতে থাকবে, পটেনশিয়াল নেগেটিভ বড় হবে, পটেনশিয়াল বেশি হবে। পটেনশিয়ালটা বড় হবে কিন্তু নেগেটিভের দিকে বড় হবে। ঠিক আছে, ফাইন। তাহলে এখানে দেখেন যে এখানে যদি একটা অ্যাটম কল্পনা করি, তাহলে পটেনশিয়ালটা যদি আমি প্লট করি, তাহলে ইলেকট্রন যখন এটা কাছে আসতে থাকবে পটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে নিচের দিকে মাইনাসের দিকে নিচে বাড়তে থাকবে, এবং যখন জিরোতে এসে পড়বে তখন ইনফিনিটি হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। তারপরে জিরো ক্রস করে যদি ওই পাশে যায় তখন আবার দেখি বাড়তে থাকবে আস্তে আস্তে। এটার উল্টাটা হবে, আস্তে আস্তে এটা থেকে সরতে থাকলে আর বাড়তে থাকলো, আস্তে আস্তে এটা কমতে থাকবে। এবং যদি ইনফিনিটিতে যায় তা জিরো হয়ে যাবে, তাই না? ডিসটেন্সটা যদি ইনফিনিট হয় আর যখন ইনফিনিট হয় তখন জিরো হয়ে যাবে। তাহলে এখন এই পটেনশিয়ালের জন্য যদি আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করি, হাইড্রোজেন অ্যাটমের জন্য যেমন আপনারা করলেন, শ্রোডিঙ্গার ইকুয়েশন যে সলভ করছেন তখন এনার্জি লেভেল গুলো পাইছেন। তাহলে সলভ করলে আমরা এটা দেখি এনার্জি লেভেল পাবো কতগুলো, এবং এনার্জি লেভেল গুলো আমরা এটা কাস্টমারি, আমরা একটু আগেও বলছিলাম, মানে ওই ফ্রি ইলেকট্রন থিওরির সময় বলছিলাম, আমরা সাধারণত এনার্জি লেভেল গুলো পটেনশিয়ালের ভিতরে দেখাই। কি বুঝতে পারলেন তো? এটা কাস্টমারি, এটা কোনো মানে দেখাইতে হবে এমন না। তো সাধারণত আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি যে সাধারণত যে ধরনের পটেনশিয়ালটা একে এর ভিতরে এনার্জি লেভেল গুলো দেখায়। তাহলে এটা এনার্জি লেভেল, এটা এনার্জি লেভেল, এটা এনার্জি লেভেল, ঠিক আছে তো? আচ্ছা, এখন যদি দুইটা অ্যাটম থাকে পাশাপাশি, দুইটা অ্যাটম যদি পাশাপাশি থাকে তাহলে কি হবে? তখন এই অ্যাটমের সাথে ইন্টারেক্ট করছে, এমন না ফ্রি না। ফ্রি যদি আরেকটা অ্যাটমের জন্য আপনি কোয়ান্টাম সলভ করেন তাহলে সেম অ্যাটম হলে তারও লেভেলগুলা, এনার্জি লেভেলগুলা এরকমই হবে, এরকম অবস্থায় থাকবে। কিন্তু দুইটা যদি কাছাকাছি রাখেন, একটার সাথে আরেকটা মিথস্ক্রিয়া করছে, ইন্টারেক্ট করছে, তাহলে দুইজনের তখন এই লেভেলগুলা একটা লেভেলে দুইটা ইলেকট্রন থাকতে পারবে না। আপনারা তো জানেন পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে ইলেকট্রন। তাহলে প্রত্যেকটা লেভেল কি হবে? দুইটা হইতে হবে, স্প্লিট করে একটু হইলেও আলাদা হইতে হবে। তাহলে দুই অ্যাটমের দুই ইলেকট্রন থাকতে হলে এখানে দুইটা লেভেল লাগবে, ওয়ান ইলেকট্রন লেভেল লাগবে দুইটা। তখন কি হবে? একটা হয়ে যাবে, দুইটা অ্যাটম থাকলে এটা স্প্লিট করে হয়ে যাবে দুইটা, এটাও দুইটা হবে, এটাও দুইটা হবে। যদি তিনটা অ্যাটম পাশাপাশি থাকে, তিনটা যদি একটা একটা করে ব্যালেন্স ইলেকট্রন থাকে, তাহলে তিনটাকে কোথায় রাখতে হলে তাহলে কি করবে? এই লেভেলটাকে এখানে তিনটা লেভেল থাকতে হবে কাছাকাছি, খুব কাছাকাছি। যদি অপোজিট স্পিন হয় স্যার, তাহলে তো একই লেভেলে দুইটা থাকতে পারে, একটা স্পিন আপ ডাউন বা প্লাস আপ মাইনাস আপ স্পিন। না না না, আপনি যেটা বলছেন হচ্ছে একটা ক্যাশ স্টেটে থাকতে পারে, স্পিন আপ স্পিন ডাউন হলে একটা ক্যাশ স্টেটে। কিন্তু আপনি যদি ওয়ান ইলেকট্রন স্টেট চিন্তা করেন,
মানে একটাই স্টেটে একটা ইলেকট্রন থাকবে, ওইরকম স্টেট যদি চিন্তা করেন তাহলে এক স্টেটে দুইটা ইলেকট্রন থাকতে পারবে না। পাউলি যে স্টেটের কথা বলছে একটা স্টেট হইলো 1 ইলেকট্রন স্টেট, তাহলে এখানে থাকতে পারবে না। আর এটা থাকতে হলে তার এনার্জিটাকে একটু কম বেশি করে থাকতে হবে, মানে এনার্জি লেভেলটা হয় নিচে হবে না হয় উপরে হবে। এখন যদি মোর এন্ড মোর অ্যাটম যদি কাছাকাছি রাখেন তাহলে এই লেভেলগুলো কি হবে? তাহলে এই লেভেলে একটা না অনেকগুলা কাছাকাছি হবে, কাছাকাছি অনেকগুলো এনার্জি লেভেল হইতে হবে, নাইলে কিন্তু ওই পাউলির বর্জন নীতি মেনে ইলেকট্রন গুলো থাকার জায়গা হবে না। তাহলে এই এখন যে লাইন ছিল, এখন কি এটাকে বলি এনার্জি লেভেল একটা। যখন এখানে খুব কাছাকাছি হাজার হাজার লাখ লাখ এনার্জি লেভেল পাশাপাশি এসে বসবে তখন কি হবে? ব্যান্ড হবে। না আমরা ব্যান্ড সঙ্গীত শুনি যে একটা একক সঙ্গীত হলে একজনে গাইলে, যখন অনেকে গায় তখন আমরা কেউ কি হয় কোরাস বলেন না এই ব্যান্ড সঙ্গীত বলে। যদি আমরা যে ব্যান্ডে গাই সবাই মিল্লা টিল্লা ব্যান্ড দিয়ে গায় তখন ব্যান্ড সঙ্গীত বলি। তাহলে এই যে লেভেলটা যেটা একটা অ্যাটমে একটা লেভেল ছিল, এইটা যখন সলিডে যায়, সলিডে 1 সেন্টিমিটার কিউবের মাঝে 10⁻23 অর্ডারের অ্যাটম থাকে এবং এরা একটার সাথে একটা মিথস্ক্রিয়া করে সলিড গঠন করছে, কাজেই তারা ইন্ডিপেন্ডেন্ট না। ফলে ওই এই একটা লেভেলই ধরেন 1s এনার্জি লেভেল, এই 1s এনার্জি লেভেলটার স্প্লিট করে এটার আশেপাশে এই এরকম হাজার হাজার ব্যান্ড সৃষ্টি হবে, হয়ে মানে লেভেল সৃষ্টি হবে। লেভেল সৃষ্টি হলে তখন এটাকে আমরা বলবো এস, এক্ষেত্রে ব্যান্ড হলো এনার্জি ব্যান্ড, এবং এটাকে আমরা এস ব্যান্ড বলি। আপনারা নাম শুনছেন হয়তো, এস ব্যান্ড, পি ব্যান্ড। তখন পি যে লেভেলটা ছিল ওইটা ব্যান্ড হয়ে যাবে, পি ব্যান্ড হয়ে যাবে। ডি যে লেভেলটা ছিল ওটা ডি ব্যান্ড হয়ে যাবে। সেই জন্য এস ব্যান্ড, পি ব্যান্ড, ডি ব্যান্ড এরকম ডিফারেন্ট ব্যান্ড সৃষ্টি হচ্ছে। এটাকে ডিজেনারেট বলা নাকি যায় নাকি স্যার? না না না, ডিজেনারেট হবে কেন? ডিজেনারেট অর্থ হলো আরেক জিনিস। ডিজেনারেট হলো যদি দুইটা ইলেকট্রনের একই এনার্জি লেভেল থাকে, একই এনার্জি থাকে, তখন তাকে আমরা বলি ডিজেনারেট। ওয়েভ ফাংশন ভিন্ন কিন্তু এনার্জি লেভেল একটা, তাহলে আমরা এটাকে বলি ডিজেনারেট। স্যার এসপিডি এফ এগুলো কি স্যার? এগুলোর মিনিং তো কি? এসপিডি হচ্ছে এনার্জি লেভেল আছে না, এই যে অ্যাটম গুলা অ্যাটমের মাঝে ইলেকট্রন গুলা যে সাজাই আমরা, জি কেমিস্ট্রিতে আমরা পড়ছেন, সোলিস্টার ফিজিক্স ওই জায়গায় আমরা শিখি এটা। এখানে স্যার এস দিয়া কি বল? স্ফেরিক্যাল টেরিক্যাল এরকম কিছু বোঝায়? এস দিয়া এসপি এস ব্যান্ড। ও না না, এটা স্পেকট্রোস্কোপি নোটেশন, এটা অনেক ইতিহাস থেকে আসছে। এটা এসপিডি ওগুলো স্পেকট্রোস্কোপিক নোটেশন থেকে আসছে। যারা স্পেকট্রোমিটার দিয়ে কাজ করছিল তখন এগুলোর নাম করছে ওরা এসপিডি এফ এরকম ভাবে করেছে আর কি। তো ইতিহাস থেকে আমি আসলে জানি না যে এটার পিছনের কোনো কারণ আছে কিনা। আমরা শুধু জানি যে এটা স্পেকট্রোস্কোপিক নোটেশন হইতে পারে। এটা ওই যে যারা যখন চিন্তা করছে কোনো একটার সাথে মিলায় হয়তো এসপিডি এরকম নাম দিয়েছে, সেটা আমার জানা নাই, আই এম সরি। ইতিহাসটা আর কি দেখি, আমি জেনে নিব যদি পারি আর কি, যে আপনার এসপিডিএফ এই উৎসটা কোথায়। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম সলিডে কি থাকবে, তাহলে ব্যান্ড থাকবে না? সলিডে তাহলে এনার্জি ব্যান্ড সৃষ্টি হবে, এই একটা লেভেল থাকবে না। যখন সলিডে কথা বলবেন তখন সবসময় এনার্জি ব্যান্ড দিয়ে কথা বলবেন, আর যখন অ্যাটমিক ফিজিক্সে কথা বলবেন তখন এনার্জি লেভেল দিয়ে কথা বলবেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিজিক্যালি যে ব্যান্ডটা কেন সৃষ্টি হয়। ব্যান্ড সৃষ্টির পিছনে কারণটা, বড় কারণটাকে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে তো? যদি পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল না মানতো তাহলে কিন্তু এক শক্তিতেই এরা সবাই থাকতে পারতো, অনেকেই থাকতে পারতো। যেমন বোজনরা থাকতে পারে, কার্বনরা পারে না। এখন আমরা আসি যে যদি একটা সলিড ফর্ম হয় তাহলে তো একটা লেয়ার থাকবে না, এরকম এটার পাশে আরো লেয়ার থাকবে, আরো লেয়ার থাকবে, আরো লেয়ার থাকবে, এরকম হাজার হাজার লেয়ার থাকবে। তাহলে যদি লেয়ার থাকে তাহলে পটেনশিয়ালটা যেটা আমরা একটার জন্য যেমন ইনফিনিটি এরকম হইলো এরকম চিন্তা করতাম, এখন আর ইনফিনিটি হচ্ছে না এখন, কারণ এখানেও লেভেল আছে, এখানেও আয়ন আছে, কাজে এদিকেও সে আসতে পারবে না। ফলে এটা জেনারেলি এরকম একটা পিরিয়ডিক পটেনশিয়াল সৃষ্টি হবে। তাহলে সলিডে গেলে কি হলো, পটেনশিয়ালটা কি হলো, এরকম পিরিয়ডিক হয়ে যাবে, এরকম একটা পিরিয়ডিক পটেনশিয়ালের সৃষ্টি হয়ে গেল। ওকে, তো এটার সাথে
রিলেটেড টু ব্লক থিওরাম, আপনারা তো জানেন ব্লক থিওরামের কথা জানেন হয়তো আপনারা নাকি? জানি স্যার, জানেন ব্লক থিওরাম কি বলে? পর্যায়ক্রমিক পটেনশিয়ালের জন্য বলে, হ্যাঁ ফাইন। যদি পিরিয়ডিক পটেনশিয়াল থাকে, যদি একটা পিরিয়ডিক পটেনশিয়াল থাকে এবং একটা ইলেকট্রন যদি ওই পিরিয়ডিক পটেনশিয়ালের মধ্যে মুভ করে, তাহলে তার জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশন যদি সলভ করি, ওই সলিডটার জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশন যদি সলভ করি, তাহলে তার যে ওয়েভ ফাংশন আসবে সেই ওয়েভ ফাংশন থাকবে এই রকমের, সাই কে এক্স যদি ওয়ান ডাইমেনশনাল হয়, সাই কে এক্স তার ওয়েভ ফাংশন মানে কি শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন। এটা হবে এই পারমানে ই টু দি পাওয়ার আই কে এক্স, এটা একটা প্লেন ওয়েভ, এক্স এর দিকে যাচ্ছে একটা সমতল তরঙ্গ, ইনটু একটা ফাংশন, যেই ফাংশনের পিরিয়ডিসিটি হবে ওই পটেনশিয়ালের পিরিয়ডিসিটির সমান। তাহলে ইউ কে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু ইউ কে এক্স। ওকে, কে দিয়ে আমরা ব্যান্ড ইন্ডেক্স নির্দেশ করতেছি, কেটা হলো আমার যে প্রপাগেশন কনস্ট্যান্ট বা ওয়েভ লেংথের সাথে রিলেটেড। তাহলে এইটা হলো ব্লকের থিওরাম, ব্লকের যে উপপাদ্য। ব্লক সাহেব এটাই বললেন যে পিরিয়ডিক পটেনশিয়ালে অবস্থিত একটা ইলেকট্রন যদি ওই পটেনশিয়ালের মাঝে মুভ করে, তার যে সলিউশন হবে, অর্থাৎ শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ, ওয়েভ ইকুয়েশনের যে সলিউশন হবে, অর্থাৎ শ্রোডিঙ্গার ইকুয়েশনের যে সলিউশন হবে, সেটা হবে একটা প্লেন ওয়েভ গুণ একটা ফাংশন, যেই ফাংশনের পর্যায়বৃত্ততা ল্যাটিসের পর্যায়বৃত্ততার সমান, অথবা পটেনশিয়ালের পর্যায়বৃত্ততার সমান। দ্যাটস ঠিক। তাহলে এটা যদি আপনি তিন মাত্রিক জায়গায় বলতে চান, তাহলে তিন মাত্রিক জায়গায় লিখলে এসে এরকম যে সাই এন কে আর ভেক্টর দিয়ে লিখছি প্লাস আর, এটা হচ্ছে ব্রেভিস ল্যাটিস ভেক্টর, আপনারা আর আমরা আগে দেখে আসছি, ইজ ইকুয়াল টু হলো ই টু দি পাওয়ার আই প্লেন ওয়েভ আই কে ডট আর প্লাস আর প্লাস ইউ কে আর প্লাস আর, তিন মাত্রিক হলে ঠিক আছে কি? বুঝতে পারলেন তো? এটা যদি তিন মাত্রিক লিখতাম তাহলে লিখতাম সাই কে আর ভেক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে ডট আর ভেক্টর ইনটু লিখতাম ইউ কে আর, এটা লিখতাম। এখন আর এর জায়গায় যদি আর প্লাস ক্যাপিটাল আর বসাই তাহলে আপনাকে এটা দাঁড়ায়। কিন্তু বাই ডেফিনেশন ইউ কে আর প্লাস আর ইজ ইকুয়াল টু ইউ কে আর, এখানে যে ডেফিনেশন দিয়েছি ইউ কে আর, আর এখানে আমার থাকছে হলো ই টু দি পাওয়ার আই কে ডট আর ক্যাপিটাল আর ই টু দি পাওয়ার আই কে ডট আর ইউ কে আর, আর এইটা হলো আমার দেখেন সাই অফ আর। তাহলে আমি লিখতে পারি সাই এন কে আর প্লাস আর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে ডট আর সাই এন কে আর। এটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, মানে ব্লক থিওরামের বৈশিষ্ট্য হলো, ক্রাইটেরিয়া হলো এরকম, এরকম প্রপার্টি মেনে চলবে। ওকে ফাইন। তাহলে আমরা যদি এখন ইয়াটা কিছু জিনিসে যাই, আপনারা জানেন ট্রান্সলেশনাল সিমেট্রি আছে, প্রুফ অফ দ্য ব্লক থিওরাম। ব্লক থিওরাম বিভিন্ন ভাবে প্রুফ করা যায়, আমরা প্রুফে যাচ্ছি না। আপনারা যখন প্রুফ দেখতে চাবেন তখন আমরা না পারলে আমাকে পরেও যোগাযোগ করতে পারবেন, অসুবিধা নেই। এটা কোথায় আসলাম, তো সাজানো নাই। ক্রনিক পেনি মডেলটা কোথায়? এখানে বোধহয় নাই নাকি? মডেলটা আমি এখানে দেখছি না, পুরোটা তো আছে নাকি? এইটা দিয়ে করা যেতে পারে। এত দেখো শ্রোডিঙ্গার ইকুয়েশন মোমেন্টাম স্পেস না, তো দেখি না, নাই আর দেখছি না। আচ্ছা, আমরা ধরেন কনিক পেনি মডেল আপনারা অলরেডি পড়াচ্ছেন, আমি এখানে যেহেতু দেখা যাচ্ছে না। কনিক পেনি মডেলে আমরা কি করি, একটা ওয়ান ডাইমেনশনাল পিরিয়ডিক পটেনশিয়ালের মাঝে একটা ইলেকট্রন যাচ্ছে, আমরা একদম ফিজিক্যালি এটা সলভ করি, একদম তার মাঝে ওই শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে সলভ করি। সলভ করলে আমরা একটা এনার্জির ইকুয়েশন পাই একটা, যে এটাকে আমরা বলে
এনার্জি স্ট্রাকচার মানে ব্যান্ড স্ট্রাকচারের একটা ইকুয়েশন পাই। সেই ইকুয়েশনটা থেকে তো এখানে জিনিসগুলো নাই দেখতেছি না এখন। এনিওয়ে যে ওটার সলভ করলে যে সলিউশন থেকে আমরা দেখি যে একদিকে যদি এনার্জি নেন আরেকদিকে যদি কে নেন তাহলে এনার্জি গুলা এরকম ব্যান্ড তৈরি করছে। ওই যে ব্যান্ড বলছিলাম না, এস ব্যান্ড, পি ব্যান্ড, ডি ব্যান্ড, ওইরকম। তাহলে এরকম প্রথম একটা ব্যান্ড, এই ব্যান্ডটা সৃষ্টি হচ্ছে। তারপরে আবার এটা সেকেন্ড ব্যান্ড, এটা হলো আপনার থার্ড ব্যান্ড, এরকম এরপরে হচ্ছে ফোর্থ ব্যান্ড, এরকম হচ্ছে। এখন যদি এই ব্যান্ড গুলোকে আমি যদি, যেহেতু এদের মিরর রিফ্লেকশন থাকে সিমেট্রি থেকে, ওই যে ক্রিস্টাল স্ট্রাকচারের আলোচনা আমরা বলছিলাম যে সিমেট্রি থাকে, তাহলে এটাকে যদি আপনি সরায় এখানে নিয়ে আসেন, দুইটা এ এটার সাথে বিয়োগ করলে এই লাইনটা এইখানে চলে আসবে, এইখানে চলে আসবে। দেখেন বুঝতে পারেন কিনা, এই লাইনটা যদি আমি মাইনাস পাই বাই এ পিরিয়ডিক কারণে এখানে নিয়ে আসি এই লাইনটা, তাহলে এটা হয়ে যাবে এরকম, তাহলে এটা হয়ে যাবে এইরকম। বুঝতে পারলেন? এটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট। তাহলে আবার এইটাকে যদি এই পাশে নিয়ে আনেন তাহলে এটা হবে এরকম। কাজে এই পিরিয়ডিক কন্ডিশন থাকাতে যে বাইরের যে ব্যান্ড গুলো আছে সবগুলো আমরা একটা পিরিয়ডিক ব্রিলিয়ন জোনের ভিতরে নিয়ে আসতে পারি। দিস ইজ দ্য ব্রিলিয়ন জোন, ফার্স্ট ব্রিলিয়ন জোন। ওই যে আমরা আলোচনা করছিলাম ব্রিলিয়ন জোনের কথা, তাহলে এইটা হলো আমার ফার্স্ট ব্রিলিয়ন জোন। তাহলে ফার্স্ট ব্রিলিয়ন জোনের ক্ষেত্রে এই পিরিয়ডিক কারণে, পিরিয়ডিসিটির কারণে তাদের রিফ্লেকশন অথবা ট্রান্সলেশন করে সবগুলা এখানে নিয়ে আসতে পারি, সবগুলা ব্যান্ড নিয়ে আসলে এই জোনের ভিতরে আমরা যদি এই ব্যান্ডের প্রপার্টি গুলা আলোচনা করি তাহলে পুরো সলিডের, এইটার থেকে পুরো সলিডের প্রপার্টি গুলো আমরা বর্ণনা করতে পারি। এটা হলো বিউটি যে আমরা এই পিরিয়ডিক কারণে, পিরিয়ডিসিটির কারণে এই কাজটা করতে পারি। ওকে, আর এটাকে আমরা বলি রিডিউসড জোন স্কিম। এই যে এটা সবগুলা ইয়ে করে ট্রান্সলেট করে একটা জোনের ভিতরে নিয়ে আসলাম, এটাকে আমরা বলি রিডিউসড জোন স্কিম। আর এখানে এইটা হলো ব্যান্ড গ্যাপ আপনার, এই যে দুইটা ব্যান্ডের মাঝে যে গ্যাপটা, এটা ব্যান্ড গ্যাপ আমাদের। আর এই তো, আর এর মাঝে এই জায়গাতে মানে এইখানে এর মাঝে কোনো এনার্জি মানে লেভেল নাই যে এটাতে পার্টিকেল থাকতে পারে বা কণা থাকতে পারে, তাহলে ব্যান্ড গ্যাপের মাঝে কোনো কণা থাকবে না। এইটাকে যদি আমি আবার এক্সটেন্ড করি যে ব্রিলিয়ন জোন গুলা পাশাপাশি 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 বসাই, তাহলে পুরো ছবিটা এরকম আসে। এটাকে আমরা বলি পিরিয়ডিক জোন স্কিম, আর এটা বলি রিডিউসড জোন স্কিম, আর এটাকে বলি এক্সটেন্ডেড জোন স্কিম। কাজে ওই ছবিগুলা ব্যান্ড স্ট্রাকচারের এই ছবিগুলো আমরা আঁকতে পারি, ইয়ার থেকে আঁকতে পারি আমরা ওই ক্রনিক পেনি মডেল। ক্রনিক পেনি মডেল থেকে আমরা কোয়ান্টাম মেকানিক্যালি প্রথম দেখতে পাই যে ব্যান্ড অবশ্যই এক্সিস্ট করবে, এবং ব্যান্ড এক্সিস্ট করা মানে যে এখান থেকে এই পর্যন্ত আপনার এনার্জি লেভেল গুলো থাকবে, মাঝে দিয়ে কোনো এনার্জি লেভেল থাকবে না, কারণ এখানে এনার্জি লেভেল। কাজে এইখান থেকে এর ভিতরে মানে বিভিন্ন মানের স্টেট আছে, স্টেট গুলোতে ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু মাঝের জায়গাটুকুতে থাকতে পারছে না। কাজে ব্যান্ড এবং ব্যান্ড গ্যাপ যে এক্সিস্ট করে সেইটা আমরা এখান থেকে প্রথম জানি, কোয়ান্টাম মেকানিক্স থেকে প্রথম জানি যে ব্যান্ড এবং ব্যান্ড গ্যাপ এক্সিস্ট করে। কিন্তু যেটা জানি না যে এক এক বস্তুতে আপনার ব্যান্ড গ্যাপ এক এক রকম হয়, যেমন সিলিকনের ক্ষেত্রে একরকম ব্যান্ড গ্যাপ পান, জার্মেনিয়ামের ক্ষেত্রে আরেক রকম ব্যান্ড গ্যাপ পান। আপনারা জানেন কি, মনে আছে সিলিকনের ব্যান্ড গ্যাপ কত? সিলিকন স্যার 1.1 আর জার্মেনিয়ামের 0.7। তাহলে এই যে বিভিন্ন বস্তুর ব্যান্ড গ্যাপ বিভিন্ন রকম হয়, ক্রনিক পেনি মডেল কিন্তু আমাদেরকে সেই সম্বন্ধে কিছু বলে না, বলতে পারে না আর কি। এখন তাহলে আমরা মোর স্পেসিফিক ভাবে জানতে হবে যে এই ব্যান্ডগুলা কেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। এটা জানতে আমরা যদি একটু নিয়ারলি ফ্রি ইলেকট্রন থিওরি অ্যাপ্লাই করি, ধরেন এইটা
আমরা যদি ইউজ করি, মানে শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে আমরা রেসিপ্রোকাল স্পেসে যদি নিয়ে যাই, রেসিপ্রোকাল ল্যাটিসে যদি নিয়ে যাই, আপনারা দেখছেন অলরেডি। আমার সব স্লাইডগুলো পরস্পর আসতেছে না, এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। যে এইটা শ্রোডিঙ্গার ইকুয়েশন, আমরা রিয়েল স্পেসে, ডাইরেক্ট স্পেসে, ডাইরেক্ট ল্যাটিসের জন্য এটাকে আমি এখন রেসিপ্রোকাল স্পেসে নিয়ে যাচ্ছি, দেখি আসে কিনা। কপাল ভালো হইলে আসবে। এখন দেখেন এখানে একটা ইকুয়েশন পাওয়া গেল। এটা দেখে মনে হয় কি এটা শ্রোডিঙ্গার ইকুয়েশন? আমার কথা বুঝতে পারলেন কি? এই যে এখনো কত, এটা 42 বোধহয়, এই যে 42 ইকুয়েশনটা অথবা 43 ইকুয়েশনটা দেখেন তো, এটা দেখে মনে হয় শ্রোডিঙ্গার ইকুয়েশন মনে হয় কিনা? পোটেনশিয়াল এনার্জি দেখছি না স্যার, দুইটাই কাইনেটিক এনার্জি একটা আছে। জি স্যার, হ্যাঁ এটা তো পটেনশিয়াল এনার্জি আর সব টোটাল এনার্জির ভিতরে চলে আসছে। চলে টোটাল এনার্জি, এখানে কিন্তু সাই নাই। সাই আছে? নাই, ওয়েভ ফাংশন নাই তো। এইটা হলো হ্যাঁ অপারেটর, কিন্তু এই টোটাল এনার্জির ভিতরে আপনার পটেনশিয়াল চলে আসছে, বুঝলেন? এটার ভিতরে এখন এইটাও শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন দা রেসিপ্রোকাল ল্যাটিস। এই যে আমরা যে রেসিপ্রোকাল ল্যাটিসের কথা বলছিলাম, এবং শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকেও আমরা রেসিপ্রোকাল ল্যাটিসে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। এখন রেসিপ্রোকাল স্পেসে যদি আমি কোনো প্রবলেম সলভ করতে চাই, তাহলে শুধু এই ইকুয়েশনটা সলভ করলেই হয়। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা রেসিপ্রোকাল স্পেসে পার্টিকুলার ডিফারেন্ট প্রপার্টি দেখতে পারি। চলেন আমি দিয়ে একটা দেখাই, সলিউশনগুলো সময় নেই আমাদের, যে সলিউশনগুলো দেখাবো রেজাল্টটা দেখাই। এটা আমরা এখন জোন বাউন্ডারিতে বা সলভ করলাম। আর ভিউটা একটু বড় করলে এখন ঠিক আছে। দেখেন এইটা হলো নিয়ারলি ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে পটেনশিয়াল আছে। এখানে নিয়ারলি ফ্রি মানে পটেনশিয়াল আছে কিন্তু উইক, দুর্বল পটেনশিয়াল। এটাকে আমরা নিয়ারলি ফ্রি ইলেকট্রন থিওরি বলি। নিয়ারলি ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে ওই ইকুয়েশনটাকে আমি সলভ করলাম। সলিউশনটা এখন আমি দেখাচ্ছি না কারণ সময়ের অভাবে, কিন্তু করার পরে যে রেজাল্ট গুলো পেলাম, এখন দেখেন রেজাল্ট গুলো পেয়ে এনার্জি আমরা ক্যালকুলেশন করলাম, করে এখানে দেখাইলাম যে এদিকে এপসাইলন কিউ, কিউ মানে কে স্পেস, এটা এদিকে নিলাম কিউ। এখন দেখেন ওই যে জোন বাউন্ডারিতে কি জোন আর বিলিয়ন জোনটা কিন্তু রেসিপ্রোকাল স্পেসে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। দেখেন এখানে ব্যান্ড গ্যাপ হচ্ছে, কিন্তু এই থিওরি থেকে, নিয়ারলি ফ্রি ইলেকট্রন থিওরি থেকে আমরা স্পষ্ট দেখাইতে পারলাম যে এই যে গ্যাপটা নির্ভর করবে হলো 2 টাইমস ইউজি। ইউজিটা হলো ইলেকট্রন আয়নের ইন্টারাকশন, এইটার যে ফুরিয়ার কম্পোনেন্ট আর কি, যে পটেনশিয়াল এনার্জি যেটা ছিল ইলেকট্রন আয়ন পটেনশিয়ালের, আর স্পেস থেকে যদি আপনি রেসিপ্রোকাল স্পেসে নেন, তাহলে যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট যেটা আসবে, সেই ফুরিয়ার কোএফিসিয়েন্টের 2 গুণ হলো এই গ্যাপটা। এখন আমরা বুঝতে পারবো এখান থেকে অন্তত যে কেন বিভিন্ন বস্তুতে ব্যান্ড গ্যাপ বিভিন্ন হয়। বলেন তো কেন হবে তাহলে? কারণ হলো যে ইলেকট্রন আর আয়নের মধ্যে যে ইন্টারাকশন বিভিন্ন বস্তুতে বিভিন্ন হয়ে থাকে, কারণ তাদের এনভায়রনমেন্ট ভিন্ন, কোনোটা 1 যোজি, কোনোটা 2 যোজি, বা ল্যাটিসের অ্যারেঞ্জমেন্ট ভিন্ন, তাদের ল্যাটিস কনস্ট্যান্ট ভিন্ন। এই সমস্ত কারণে ইলেকট্রন আর আয়নের মাঝে যে ইন্টারাকশনটা হয়, সেই ইন্টারাকশনটা এক এক বস্তুতে এক এক রকম হয়। ফলে ব্যান্ড গ্যাপ কি হবে তাহলে? ভিন্ন ভিন্ন হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম ব্যান্ড গ্যাপটা কেন ভিন্ন ভিন্ন হয় নিয়ারলি ফ্রি ইলেকট্রন থিওরি থেকে। তারপরে আমরা যদি এনার্জির ছবিটা দেখেন, এখানে এনার্জি এদিকে নিলাম, এদিকে কিউ। যদি ফ্রি ইলেকট্রন থিওরি হইতো একদম ফ্রি, তাহলে তার এনার্জি কি কে স্কয়ারের সমানুপাতিক। জাস্ট কাইনেটিক এনার্জি কি a স্কয়ার কে স্কয়ার বা কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2sm। আর কে স্কয়ার হলো প্যারাবোলিক। কে স্কয়ার কি প্যারাবোলিক না? প্লট করলে আপনি কি প্যারাবোলা হয় না? y = mx + c যদি প্লট করেন তাহলে কি পায়? শুধু mx বললে কি পাবেন? স্ট্রেট লাইন, মূল বিন্দুগামী স্ট্রেট লাইন। মূল বিন্দুগামী স্ট্রেট লাইন। আমি যদি y = mx² দেই তাহলে কি পাবেন? প্যারাবোলা। প্যারাবোলা পাবেন। প্যারাবোলা। তাহলে এই যে কাইনেটিক এনার্জি কে স্পেসে যেহেতু
এই কাট স্কয়ার কে স্কয়ারের সাথে, তাহলে এটা প্যারাবোলিক হবে। আমরা অর্ধেকটা পজিটিভ অর্ধেকটা আঁকছি, এদিকে আঁকলে এরকম হতো আর কি। তাহলে এইটা হলো ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে। এখন যদি আমি নিয়ারলি ফ্রি ইলেকট্রন থিওরিতে যাই, তাহলে দেখবেন যে এইটা হচ্ছে না। তা আমি আপনাকে বলছিলাম ফ্রি ইলেকট্রন থিওরি ব্যান্ড থিওরি সাপোর্ট করে না, ফলে ফ্রি ইলেকট্রন থিওরি আসলে খুব ভালো থিওরি না, আমরা একটা মডেল হিসেবে ধরে নিই। তো এখন যে নিয়ারলি ফ্রি ইলেকট্রন থিওরিতে গেলে আপনি পাবেন এইটা, এই লাইনটা পাবেন, এই লাইনটা পাবেন, মাঝে ব্যান্ড গ্যাপ পাবেন। ওকে, তো এটা হলো সেকেন্ড ব্যান্ডটা, এটা হলো ফার্স্ট ব্যান্ডটা, দুই ব্যান্ডের মাঝে একটা গ্যাপ পাওয়া যাবে। এই গ্যাপটা হলো টুয়াইস ইউজি এর সমান। কিন্তু ফ্রি ইলেকট্রন থিওরি কিন্তু এই গ্যাপের কথা কিচ্ছু বলে না, কিচ্ছু ডিসক্রাইব করতে পারে না, কাজে দিস ইজ ওয়ান অফ দা মানে ফেইলিউর অফ দা ফ্রি ইলেকট্রন থিওরি। ফ্রি ইলেকট্রন থিওরির ব্যর্থতা হলো এখানে যে সে ব্যান্ড যেটা বাস্তবে এক্সিস্ট করছে, কোয়ান্টাম মেকানিক্স আমাকে বলছে যে ব্যান্ড সলিডে থাকবে, কিন্তু ফ্রি ইলেকট্রন থিওরি ক্যান নট ডেসক্রাইব ইট, সে এটা বর্ণনা করতে পারে না। ওকে, তারপরে আসেন যদি আমরা আসে আপনাদের এলসিএও, এই মডেলটা আপনারা হ্যাঁ এলসিএও পড়ান না, টাইট বেন্ডিং থিওরি? জি স্যার, জি স্যার পড়ান তো? পড়ানো হয়, হ্যাঁ পড়ানো হয়। দ্যাটস রাইট। তাহলে এখন এইখানে আমি একটু এলসিএও লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, এলসিএও মানে পুরাটা, সেটা থেকে কিভাবে এনার্জি ব্যান্ড পাই সেটা আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। প্রথমে কিছু অ্যাজাম্পশন নিচ্ছি, 4-5টা অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন গুলা কি? যে কোনো একটা ইলেকট্রন যখন কোনো নিউক্লিয়াসের বা আয়নের কাছে থাকে তখন মোস্টলি তার সাথে সে ইন্টারেক্ট করবে, অন্যদের ইনফ্লুয়েন্স তার উপরে খুব কম। ওকে, আর এবং যখন ইলেকট্রনটা এটার খুব বেশি কাছে থাকে তখন এইটা যদি একটা অ্যাটম হইতো, সলিড না, সলিডে তো হাজার হাজার অ্যাটম কাছাকাছি থাকে, তাহলে তার এনার্জি লেভেল এই অ্যাটমিক এনার্জি লেভেলের কাছাকাছি, E0 এর কাছাকাছি হবে। এখন ধরেন এখানে একটা ইলেকট্রন আছে এবং এইখানে একটা আয়ন আছে, আয়নটার নাম দিলাম আমি জে। তাহলে আমি যে কোনো মূল বিন্দু থেকে, আমি যেখান থেকে মাপছি এখান থেকে, তাহলে এটার থেকে এটা দূরত্ব হলো আর জে আয়নের, এবং যেহেতু আয়নের কাছে একটা ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনের দূরত্ব কত? এখান থেকে হচ্ছে আর, অ্যাটম থেকে কত দূর হবে? আর মাইনাস আর জে, তাই না? এই অ্যাটম থেকে এটার দূরত্ব হবে আর মাইনাস আর জে, আর মূল বিন্দু থেকে ইলেকট্রনের দূরত্ব হলো স্মল আর। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এটা যে ওয়েভ ফাংশন হবে, এখন এই ওয়েভ ফাংশন আর মাইনাস আর জে এর উপর নির্ভর করবে। তাহলে এই ওয়েভ ফাংশনটা কি হলো, যে অ্যাটমিক ওয়েভ ফাংশনের প্রায় কাছাকাছি হবে, এখানে যখন কাছে থাকে। এখন যদি আমি কল্পনা করি যে, প্রথমে কল্পনা করি যে ইলেকট্রনটা এখানে আছে, ধরি এই আয়নটা শুধু আছে, বাকিগুলা নাই, তাহলে এটা একটা অ্যাটমিক অরবিটাল। পরের বার চিন্তা করি ইলেকট্রনটা এখানেই আছে, এই আয়নটা শুধু আছে, বাকিগুলা নাই, তখন এইটা হলো তার অরবিটাল। পরের বার ধরেন যে এই আয়নটা শুধু আছে, বাকিগুলা ধরেন নাই, তাহলে এই মানে এইটা হলো তার অরবিটাল, ইলেকট্রনের পথটা হলো এটা যদি ধরি, এটা হচ্ছে তার অরবিটাল। তাহলে যদি সলিডে আমি এই ইলেকট্রনটাকে বর্ণনা করতে চাই, তাহলে আমি সমস্ত আয়নের জন্য যে ওয়েভ ফাংশন গুলো আছে তার সুপার পজিশন নিয়ে বর্ণনা করতে পারবো না? জি স্যার, সবগুলো লিনিয়ারলি যোগ হবে, সবগুলো লিনিয়ারলি যোগ করলাম, এবং এইটা থেকেই নামটা আসছে যে আপনার ওই যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটম, এই শব্দটা আসছে ওই ধারণার থেকে যে প্রত্যেকটা আয়নের জন্য আমরা একটা একটা অ্যাটম কল্পনা করি এই দূরত্বের জন্য, তাহলে এইখানে একটা ওয়েভ ফাংশন পাবো, সলভ করলে এটার জন্য একটা ওয়েভ ফাংশন পাবো। তাহলে সলিডে যে ওয়েভ ফাংশন হবে এটা হবে সুপার পজিশন অফ অল অ্যাটমিক অরবিটাল। আরেকটা জিনিস অ্যাজাম্পশনে আমরা এখানে নিয়ে নিই, সেটা হলো ইলেকট্রন বেশিক্ষণ সময়, এই যেহেতু বেশি, এই ইলেকট্রনটা বেশিক্ষণ সময় কোনো আয়নের সাইডে থাকে, কিন্তু খুব কদাচিৎ বেশি সময় কাটে, অল্প সময় মাঝে মাঝে জাম দিয়ে আবার আরেকটা আয়নের সাইডে যায়, গেলে এইখানে আবার অনেকক্ষণ সময় কাটায়,
কাটাইলে আবার হয়তো এক সময় একটা জাম্প দেয়, দিয়ে আবার অন্য আয়নের সাইডে চলে যায়, তাহলে এখানে আবার অনেক সময় কাটায়। তাহলে এটা হলো টাইটলি। এই জন্য বলি যে বন্ধনটা অ্যাটম যে ইলেকট্রনগুলো ধরে রাখে এটা একটু টাইট, মানে এত টাইট না যে সে নড়তে পারে না, সেটা না। তো মোস্ট অফ দ্য টাইমে ওই আয়নের পাশেই ইলেকট্রনগুলা থাকে, সেই জন্য এটাকে আমরা বলি টাইটলি বাউন্ড, মানে টাইট ব্যান্ডিং থিওরিও বলে থাকি, টিবিটি বলে অনেক সময়, টাইট ব্যান্ডিং থিওরি। কাজে টাইট ব্যান্ডিং থিওরি বললে আর এলসিএও বললে আপনারা কি একই জিনিস বুঝবেন না ভিন্ন? দুইটা নামে ডাকি আমরা এটাকে, ঠিক আছে? এখন যদি আমি দেখি তার ওয়েভ ফাংশন গুলা দেখি অ্যাজাম্পশনে, যেহেতু টাইটলি বাউন্ড ইলেকট্রন সবসময় তার কাছাকাছি বেশি থাকে আয়নের কাছে, তাহলে এখানে একটা আয়ন আছে, তার ওয়েভ ফাংশন তাহলে যদি এটা হয় তাহলে এখানে একটা আয়ন আছে, তাহলে একটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন এটাও তার পাশেই থাকবে এরকম। তাহলে দেখেন ওভারল্যাপিং হচ্ছে কতদূর, এই ওয়েভ ফাংশন আর এই ওয়েভ ফাংশন, এই ওভারল্যাপিং হচ্ছে খুব সামান্য, এখানে ওভারল্যাপ করছে। আবার এটা নিয়ারেস্ট নেইবারের সাথে শুধু ওভারল্যাপ করছে। আমরা এটা আরেকটা অ্যাজাম্পশন টাইট ব্যান্ডিং থিওরিতে বা এলসিএতে, যে ওভারল্যাপিংটা হবে শুধু নিকটতম প্রতিবেশীর সাথে, দূরের অ্যাটমের সাথে তাদের কোনো ওভারল্যাপিং হবে না। এটাই টাইট ব্যান্ডিং এর মিনিংসটা, এটা এখানে বোঝাচ্ছি আমরা। ফাইন, তাহলে আমরা যদি একটু দেখেন, আমরা এনার্জি ব্যান্ডটা আমরা হিসাব করতে যাচ্ছি। এই এনার্জি ব্যান্ডটা আমরা সাই কে আর ইকুয়াল টু, এটা হলো অ্যাটমে থাকলে তার যে ওয়েভ ফাংশন হতো এটাকে আমরা 5 বলেছি। আর একটা প্লেন ওয়েভ থাকবে না, ব্লকের কথা মনে করেন, ব্লক সাহেব বলছেন যদি পিরিয়ডিক সলিড থাকে তাহলে তার যে ওয়েভ ফাংশন হবে, দিস ওয়েভ ফাংশন মাস্ট বি এ প্লেন ওয়েভ গুণ একটা ফাংশন, যে ফাংশনের পিরিয়ডিসিটি পটেনশিয়ালের পিরিয়ডিসিটির সমান হবে অথবা ল্যাটিসের পিরিয়ডিসিটির সমান হবে। কাজেই ব্লকের কথা অনুযায়ী ওয়েভ ফাংশনের শেপটা হবে এরকম। এখন আমার ক্ষেত্রে কি হলো, আমরা এরকম ওয়েভ ফাংশন কতগুলো পাবো, প্রত্যেকটা অ্যাটমের জন্য এক একটা করে ওয়েভ ফাংশন পাবো। তাহলে টোটাল ওয়েভ ফাংশনের সুপারপজিশন হবে, সাম করব আমরা জে এর রূপে। জে এর সামটা কিন্তু আয়নের রূপে ছিল, মনে আছে কি? মনে আছে। তাহলে আর আমি আবার এখানে দেখাইনি আপনাদেরকে। এই যে দেখেন, এই জেটা কিন্তু আয়নের পজিশনটাকে জে বলেছি আমরা, কাজে জে +1 হলে এটা জে -1, তাহলে আর জে এর উপরে সাম করা মানে প্রত্যেকটা আয়নের জন্য এটা সাম করা, এটা সলভ করা। তাহলে এইটা হলো লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। আমরা এখানে নিয়ে আমরা সলিডের জন্য ওয়েভ ফাংশন ক্যালকুলেট করছি, তার নরমালাইজেশন কনস্ট্যান্ট হচ্ছে 1/2। আপনারা বাসায় একটু দেখেন তো, আমার তো এখন সময় নাই, যে এইটা আসলে নরমালাইজ করে কিনা। 1/2 এটা 1/n/2, n হলো নাম্বার অফ আয়নস, তো এইটা নরমালাইজেশন কনস্ট্যান্ট হয় কিনা, বা এটা নরমালাইজেশন কনস্ট্যান্ট হয়ে থাকে, নরমালাইজ ওয়েভ থাকলে সাই স্টার সাই কে ইকুয়ালস টু 1 হইতে হবে, হয় কিনা এটা একটু আপনারা বাসায় দেখতে পারেন। ওকে, তারপরে এখান থেকে ওই যে ব্লক থিওরামের যে ক্যারেক্টারিস্টিক প্রপার্টিটা, বিহেভিয়ারটা, এটা শো করে কিনা এই সাইটা, সেটা আমরা এখানে টেস্ট করে নিচ্ছি। টেস্ট করে দেখলাম যে সাইটা ওই ব্লক ওয়েভের ক্যারেক্টারও সে ডিসপ্লে করে। এটা না দেখাইলেও হয়তো ব্যান্ড এনার্জি ক্যালকুলেশন, তবু আমরা দেখিয়ে নিলাম, টেস্ট করে নিলাম যে ওয়েভ ফাংশনটা আমরা নিয়েছি এটা আসলে নরমালাইজেশন কন্ডিশন স্যাটিসফাই করে কিনা, ব্লকের কন্ডিশন স্যাটিসফাই করে কিনা। এই দুইটা দিয়ে দুই জায়গায় আমরা একটু আলোচনা করে নিলাম। এবার আসেন আমরা এনার্জি ক্যালকুলেশন করব, কার? ইলেকট্রনের এনার্জি ইন দ্য ব্যান্ড। ব্যান্ডের মাঝে যে ইলেকট্রন আছে ওই ইলেকট্রন এনার্জি, এটাকে আমরা এনার্জি ব্যান্ড স্ট্রাকচার বলে থাকি, এটা হিসাব করব। তাহলে ধরেন একটা ইলেকট্রনের হ্যামিল্টনিয়ান কত, হ্যামিল্টনিয়ান অপারেটর কি হবে, -h² 2m ∇² প্লাস b of r। b of r হলো ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জি, আর এটা তার কাইনেটিক এনার্জি অপারেটর। এখন আমরা এটাকে একটু রিরাইট করে নিচ্ছি। কি রাইট করছি? কাইনেটিক অপারেটর, এটাকে আমরা একটা VA r - rj যোগ করছি, VA r - rj বিয়োগ করে দিচ্ছি। VA বলতে বুঝবেন যে অ্যাটমে থাকলে
তার যে পটেনশিয়াল এনার্জি দেখতো ইলেকট্রনটা সেইটা হলো VA, আর VR হলো সলিডে আসার পরে তার যে এনার্জি পটেনশিয়াল এনার্জি সে ফিল করছে, কারণ অনেকগুলা অন্যান্য আয়ন তার পাশে বসা আছে, ফলে এটা হলো সলিডে আসার পরে। তাহলে দুইটা টার্ম পাচ্ছি, একটা হলো কাইনেটিক এনার্জি টার্ম আর এটা হলো পটেনশিয়াল এনার্জি টার্ম অফ দ্য অ্যাটমিক ফিজিক্সের। আর এটা হলো যে ডিফারেন্স, যে সলিডে থাকার কারণে তার পটেনশিয়াল এনার্জি কত আর অ্যাটমে থাকলে তার পটেনশিয়াল এনার্জি কত থাকতো, দুইটার বিয়োগ করলে যেটা পাবো এটা হলে কতটুকু চেঞ্জ হলো তার পটেনশিয়াল এনার্জি অ্যাটমিক এনার্জি লেভেল থেকে। এটাকে আমি ভি প্রাইম বললাম। আর এটা কি হলো, এটা অ্যাটমের হ্যামিল্টনিয়ান হয়ে গেল না? অ্যাটমে থাকলে তার কাইনেটিক এনার্জি প্লাস অ্যাটমের পটেনশিয়াল এনার্জি এইচ অ্যাটমিক হ্যামিল্টনিয়ান, অ্যাটমের হ্যামিল্টনিয়ান হয়ে গেল। আর ভি প্রাইম হলো দিস। ফাইন, মনে রাখেন এটা। তো এবার আমরা এনার্জি ক্যালকুলেশন করি। এনার্জি বের করা মানে কি, এক্সপেকটেশন গুলো বের করি। এনার্জি বের করা মানে কি, কোয়ান্টাম মেকানিক্সে যে আমরা এনার্জি ক্যালকুলেশন করি এগুলো কি বের করি, এক্সপেকটেশন গুলো করেন না, প্রত্যাশিত মান যেটা, প্রত্যাশিত মানটাই আমরা বের করতে যাচ্ছি। তাহলে প্রত্যাশিত মান বের করেন কেমন কোয়ান্টাম মেকানিক্সে, সাই স্টার এইচ, এইচ যদি অপারেটর থাকে যে অপারেটর এইচ সাই ইন্টু ডি কিউ বার, এই ইন্টিগ্রেশন করি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি করলে যে ভ্যালু আসে এটাই আমার এক্সপেকটেশন ভ্যালু, এটাই আমার প্রত্যাশিত মান। শক্তির প্রত্যাশিত মান, মোট শক্তির প্রত্যাশিত মান জানতে চাই, কাজে হ্যামিল্টনিয়ান অপারেটর বের করছি। আর যদি মোমেন্টামের প্রত্যাশিত মান জানতে চাইতাম তাহলে এখানে মোমেন্টাম ঢুকিয়ে দিতাম, বা যেটাই বের করতে চাই সেই অপারেটরটা এখানে ঢুকিয়ে দিতাম। ফাইন, এবার আমাদের কাজ তো সহজ, সাই কে এবং সাই কে স্টার সাই কে, ওই যে উপরে যে সাম দিয়ে লিখছিলাম এইগুলা বসিয়ে দিলাম, এই সেখানে আছে দুই জায়গায় বসিয়ে দিলাম, একটা স্টার করে আর একটা নর্মাল। ওকে, তাহলে এইবার দুইটা সাম আছে দেখেন, কারণ ওয়েভ ফাংশনের মধ্যে একটা সাম আছে, কারণ এটা সুপারপজিশন বলছিলাম, লিনিয়ার কম্বিনেশন বলছিলাম। জি আপনারা তো জানেন দুইটা সাম কি গুণ করলে কিভাবে গুণ করতে হয়, দুইটা সাম যদি আপনি গুণ করেন তাহলে কি একই ইন্ডেক্স রেখে গুণ করলে গুণটা কারেক্ট হয় না? ধরেন একটা আছে I is equal to 1 to 2 xi, I is equal to 1 to 2 xi, ঠিক আছে, বা yi দিতে পারতাম। তাহলে আমরা যদি এটা গুণ করি, summation of I is equal to 1 to 2 xi is equal to summation of I is equal to 1 to 2 xi, এইটার মান যা আসবে সাম যদি আমি I equal to 1 to 2 xi into summation of ij is equal to 1 to 2 xj is equal to j রেজাল্ট আসবে। আমি আপনাকে দুইটা সাম দেখাচ্ছি, আপনারা একটু দেখে আমাকে কমেন্ট করেন। দেখেন আমি দুইটা সাম দেখাচ্ছি, একটা সামে দেখাচ্ছি সাম অফ I ইনটু সাম অফ I, মানে I দিয়ে ইন্ডেক্স দিয়ে করছি, এটার মান যা হবে। আর এটাতে দেখাইছি সাম অফ I xi সাম অফ j, মানে ইন্ডেক্সটা চেঞ্জ করে দিয়েছি, ইনটু xj গুণ করেছি। আপনার কি মনে হয় দুইটা একই রেজাল্ট দিবে না ডিফারেন্ট রেজাল্ট দিবে? ডিফারেন্ট হওয়ার কথা স্যার। না হয় বাসায় একটু টেস্ট করে দেখেন তো, বসাই দেন ওইভাবে I is equal to 1 to 2 মানে x1 x2 গুণ x1 x2 ওইখানে, আর এখানে বসিয়ে দেন, দিয়ে দুইটা গুণ করে দেখেন যে কোনটা কারেক্ট রেজাল্ট দিবে, উপরেরটা না নিচেরটা। আমি বলে দিচ্ছি এখনকার মতো, কারণ আমার মানে এটা আমার বুঝতে হবে, নিচেরটা কারেক্ট, উপরেরটা যদি কেউ এরকম ভাবে করেন তাহলে কারেক্ট রেজাল্ট পাবেন না। কাজে দুইটা সাম যখন আপনি গুণ করবেন সবসময় খেয়াল রাখবেন, যোগের সময় কোনো অসুবিধা নেই, কিন্তু গুণ যখন করবেন তখন সবসময় মনে করবেন যে ইন্ডেক্স একই ইন্ডেক্স দিয়ে গুণ করতে পারবেন না, ইন্ডেক্সটা চেঞ্জ করতে হবে, একটাকে যদি I বলেন আর একটা j, তখন যদি গুণ করলে যে রেজাল্ট পাবেন সেটা হবে কারেক্ট রেজাল্ট।
তাহলে এখন আমার যে আগের বার কি দিয়েছিলাম একটা ছিলাম, এখানে আমি ইন্ডেক্সটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন একটাকে বলেছি m = 1 to n, এখানে r এর জায়গায় m বসাচ্ছি, এখানে m বসাচ্ছি সাবস্ক্রিপ্ট। আরেকটাকে বলেছি j = 1 to n। কেন এই দুইটা ইন্ডেক্স ইউজ করলাম এই কারণটাই আমি এখন বললাম আপনাকে। নাহলে হয়তো প্রশ্ন করতে পারেন যে দুইটা তো একই জিনিস ছিল, তো একই ইন্ডেক্স দিয়ে করলে অসুবিধা হতো, আপনি কারেক্ট রেজাল্ট আপনি পাইতেন না। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করি যে দেখেন যে টার্মগুলা আমার ইন্টিগ্রেশন কারোর উপরে, ছোট আর এর উপরে, বড় আর এর উপরে কিন্তু কোনো ইন্টিগ্রেশন নাই। স্পেসটা যার উপরে ইন্টিগ্রেশন করছি, যে স্পেসের উপরে, এটা আমরা কিন্তু ছোট আর দিয়ে নির্দেশ করছি। যদি তাই হয় তাহলে আমরা এই টার্মগুলো দেখেন তো, e⁻⁻ik .rm, এখানে আছে e⁻ik.rj, তাহলে এই টার্মগুলো আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিতে পারবো না? কারণ এখানে ছোট আর নাই, ইন্টিগ্রেশন হলো ছোট আর এর উপরে, ছোট আর পারবো। এই দুইটাকে আমি বাইরে নিয়ে নিলাম, দেখেন সামগুলো বাইরে নিলাম আর ইন্টিগ্রেশন বাকি কাজগুলো করলাম। এখানে এইচ কিন্তু হ্যামিল্টনিয়ান এখনো বসাই নেই, এইচ এখনো রেখেছি। তাহলে ফাই এম এই যে সংক্ষেপে যেটা লিখছি, এখন সংক্ষেপে যদি বসাই তো ফাই স্টার আর মাইনাস আর এম, এটাকে আমরা বলছি ফার এম স্টার, আর ফাই জে বলেছি ফাই আর মাইনাস আর জে। বারে বারে বড়টা না লিখে সংক্ষেপে আর কি আর্গুমেন্টটা লিখলাম না লিখলে আমি লিখতে পারি এখানে ফাই এম স্টার, এইচটাকে ভাঙলাম, এবার এইচটাকে ভাঙলে পাচ্ছি এইচ অ্যাটমিক প্লাস বি প্রাইম আর মাইনাস আর জে, যে একটু আগে দেখাচ্ছিলাম, ইন্টু ফাই জে। না বুঝলে আমাকে ইমিডিয়েটলি থামাই দিবেন, মানে ওকে ইকুয়াল টু। এবার দেখেন তো যে একটা অ্যাটমিক, প্রথম ইয়াটা ছিল অ্যাটমিক ফাংশন, এখানে দুইটা টার্মে আলাদা করে ফেলেন, আলাম করে এখানে পাওয়া যাবে একটা ফাই এম স্টার এইচ অ্যাটমিক ফাই জে ইন্টু ডি কিউব আর একটা টার্ম, আর একটা টার্ম পাবেন ফাই স্টার ভি প্রাইম ফাই জে দিস। তাহলে প্রথমটা যদি হ্যামিল্টনিয়ানটা যদি অ্যাটমিক হ্যামিল্টনিয়ান হয় তাহলে তার প্রত্যাশিত মান কি হবে? অ্যাটমে থাকলে তার যে এনার্জি হয়তো সেটা সলিডে না, তাহলে তার অ্যাটমে থাকতে যে এনার্জি হতো সেই এনার্জি, আর যেহেতু একটাতে ফাই এম আছে আর একটাতে ফাই জে আছে, এটা হচ্ছে ডেল্টা এম জে, কণিকার ডেল্টা। আর দ্বিতীয় টার্মের মাঝে থাকবে ইন্টিগ্রেশন ফাই এম ভি প্রাইম আর মাইনাস আর জে ফাই জে ডি কিউব আর। দুইটা টার্মে আলাদা হয়ে গেল। প্রথম টার্মটা দেখেন তো দেখি, আমি যদি এম ইজ ইকুয়াল টু জে বসাই, ডেল্টা ফাংশনের কণিকার ডেল্টার মান কখন 1 হয়? দুইটার ইন্ডেক্স সমান হলে, যদি এম আর জে সমান হয়, তাই না? তখন এটা 1, আদারওয়াইজ 0। তাহলে এই যেটা সমান যদি করে দেই, তাহলে এখানেও এম আর জে সমান হলে কত? e⁻0 হয়ে যাবে না? এম সমান জে নেই যদি, জি স্যার 0 হবে, আর জে e⁻0 মানে কি 1 হয়ে যাবে? জি স্যার। তাহলে এই সাম আর থাকবে না, কারণ সাম এম ইজ ইকুয়াল টু জে, একটা টার্মই পাইলাম এম আর জে টার্ম, সেইটাই শুধু ভ্যালু দিবে আর বাকি সব 0। তাহলে আমার এখানে এরকম সামের মধ্যে কতগুলা টার্ম পাওয়া যাবে বলেন দেখি? n সংখ্যক, n সংখ্যক n পর্যন্ত। কাজে নিচে একটা n আছে, উপরে হবে n সংখ্যক, সামটা করলে e0 পাওয়া যাবে। ফলে n কাটা থাকলো শুধু e0। আর সেকেন্ড টার্মটা হলো এইটা। এখন সেকেন্ড টার্মটাকে আমরা আবার ভাগ করে নিলাম, দুই ভাগে ভাগ করলাম। একটা ভাগ করলাম যে সমস্ত টার্মে j ইজ ইকুয়াল টু m আছে সেগুলোকে একসাথে নিয়ে আসলাম, সেই জন্য এটাকে ফাই জে করলাম। আর যেগুলাতে j আর m সমান না এইগুলাতে আরেকটা টার্মে নিয়ে গেলাম। এখন প্রথম টার্মটা যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে সাম করলেন যে, এরকম কতগুলা টার্ম পাওয়া যাবে? n সংখ্যক একটা সাম, যে ধরুন 1, তাহলে কি পাবেন? ফাই 1 স্টার বি প্রাইম আর মাইনাস আর 1 ফাই 1 ডি কিউব আর। তাহলে এরকম একটা পাইলেন, পরে আবার যখন 2 নিবেন তখন আরেকটা আসবে সামে, যখন 3 নিলেন আরেকটা আসবে। তাহলে এরকম ভাবে n সংখ্যক টার্ম পাওয়া যাবে। সামটা করলে এই ইন্টিগ্রেশনের উপরে m সংখ্যক টার্ম পাবেন। তাহলে নিচে একটা n আছে, আর n সংখ্যক টার্ম যদি উপরে পাওয়া যায় তাহলে আপনি পাবেন n কাটা শুধু এটা থাকবে।
phi j star b prime phi j d q bar। এখানে দেখেন তো এই তৃতীয় টার্মে e to the I k dot r j minus r m এইটা ইকুয়াল টু আপনার একটা সাম যদি আমরা করে ফেলি, এখানে দুইটা সাম, একটা হচ্ছে m এর উপরে আর একটা j এর উপরে। একটা সাম যদি আমরা করে ফেলি ধরেন j এর উপরে, তাহলে কতগুলো টার্ম আসবে? n সংখ্যক। এই আমার কথা বুঝতে পারলেন নাকি? এটা কনফিউজ হয়ে গেলেন? এইটা দ্বিতীয় অর্ডার ক্ষেত্রে কিন্তু দুইটা সাম আছে, j এর উপরেও সাম m এর উপরেও সাম, কারণ j আর m সমান না। এরকম টার্ম নিবেন না যে এইটা phi 1 এটাও phi 1, এটা হইতে পারবে না এই নিচের টার্মে। এটা যদি phi 1 হয় এটা phi 2 অথবা phi 3 অথবা phi 4 অথবা phi 6 এরকম হবে। আর এটাতে হইতে পারবে এটা phi 1 হলে এটা phi 1, এটা phi 2 হলে এটা phi 2, এটা phi 3 হলে এটা phi 3, কিন্তু নিচের টার্মে সেটা ঘটবে না। আমরা আলাদাই বলে দিয়েছি যে নট ইকুয়াল টু m। কিন্তু j এর উপরে যদি সাম করে ফেলেন তাহলে n সংখ্যক টার্মই পাবেন। তাহলে এই m এই n আর যে n সংখ্যক টার্মের n এটা কাটা গেল, কাটা গেলে আপনার থাকলো এই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা একটা সাম থাকলো আর দিস থাকলো। এখন আমরা ধরে নিই এটা কি ডেফিনিট ইন্টিগ্রাল। এই ভি প্রাইম আমি জানি না এক্স্যাক্টলি, রিয়েল সিস্টেমের ক্যালকুলেশনের সময় আপনি এই ভিটা আমার জানা থাকবে, তার এক্সপ্রেশনটা জানা থাকবে। জানা থাকলে আমরা নিউমেরিক্যালি ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশনটা করে একটা ভ্যালু পাবো। এটা করলে কি হবে? এটা ডেফিনিট ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তাহলে এটা একটা ডেফিনিট ইন্টিগ্রেশন আমাকে কি দেয় বলেন দেখি? ডেফিনিট ইন্টিগ্রাল নাম্বার দেয়, একটা নাম্বার। ডেফিনিট ইন্টিগ্রাল আমাকে একটা নাম্বার দেয়, কাজেই এটা একটা নাম্বার আসবে। এই নাম্বারটাকে আমরা আলফা মাইনাস আলফা ধরেছি। এই যে এখানে একটা ডেফিনিট ইন্টিগ্রাল আছে, এইটাও আমাকে একটা নাম্বার দিবে। এই নাম্বারটাকে আমরা মাইনাস গামা ধরেছি। আলফা গামা হিসাব করছি না, ভ্যালু কত জানি না, কিন্তু ধরে নিয়েছি এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশন করলে আমরা এই ভ্যালুগুলা পাবো। তাহলে এই যে এনার্জি ই কে সমান কি পাবো এখন? E0 মাইনাস আলফা মাইনাস গামা ইন্টু সাম, কারণ এই সামটা থেকে যাচ্ছে, বাকিটুকু আমি মাইনাস গামা বলেছি। তাহলে E0 এটা হচ্ছে অ্যাটমের থাকলে ইলেকট্রনের যে এনার্জি মাইনাস আলফা মাইনাস গামা অ্যাটম। তাহলে এইটা হলো এনার্জি ব্যান্ড স্ট্রাকচার। অর্থাৎ টাইট বেন্ডিং থিওরিতে যদি আমরা বা LCAO থিওরিতে যদি আমি এনার্জির ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেশন করি, তাহলে এই এক্সপ্রেশনটা হলো আমার এনার্জি ব্যান্ড স্ট্রাকচার। বাস্তবে এই m এর ভ্যালু হলো কত? মাইনাস ইনফিনিটি থেকে মানে ইনফিনিটি পর্যন্ত। বাস্তবে না, বাস্তবে মানে থিওরিটিক্যালি হিসাব যখন আমরা করছি, কারণ n এর সংখ্যা অনেক লার্জ, 10 টু দি পাওয়ার 23। কিন্তু বাস্তবে আমার এতগুলো সাম করতে হয় না এখানে। কারণ হলো আমরা অ্যাসাম্পশনে বলছিলাম যে ওভারল্যাপ করবে শুধু নিয়ারেস্ট নেইবারের সাথে, কাজেই এই সামটা শুধু নিয়ারেস্ট নেইবারের উপরে করলেই হবে, কারণ বাকি দেশের সাথে তার কোনো ওভারল্যাপিং নাই। এবং এই টার্মটাকে আমরা ওভারল্যাপিং টার্মই বলি, এটাকে সেলফ এনার্জি টার্ম বলি, এটা হলো অ্যাটমিক এনার্জি টার্ম বলি। তাহলে LCAO মেথডে যদি এনার্জি ব্যান্ড মানে ইলেকট্রনের এনার্জি ব্যান্ড স্ট্রাকচার যদি ক্যালকুলেশন করতে চান, তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর এনার্জি ব্যান্ড স্ট্রাকচার। এগুলো তো স্যার পরে সিম্পল কিউবিক, হরিজন্টাল কিউবিক এগুলোতে অ্যাপ্লাই করে। জাস্ট আমি একটা দুটো দেখাই দেই, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। এখান থেকে ইলেকট্রিক মাস এক্সাম্পলের মধ্যে আছে দিয়ে একটা। কারণ এখানে এটা সিম্পল কিউবিকের উপরে এই যে এটা হচ্ছে আমার এনার্জি ব্যান্ড স্ট্রাকচার রাশিমালা। কারণ যদি আমরা সিম্পল কিউবিক ল্যাটিসের উপরে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার এই রাশিটা ক্যালকুলেশন করতে হবে, এটাই তো। আর বাকিগুলো তো ক্যালকুলেশন করার কিছু নাই, শুধু সাম ওভার ই টু দি পাওয়ার i k r j মাইনাস r m এটা ক্যালকুলেশন করতে হবে। খেয়াল রাখতে হবে j আর m কিন্তু সেম না, এই টার্মটা ওখান থেকে আসছে, সেখানে j আর m সেম না। এখন তাহলে আপনি দেখেন একটা সিম্পল কিউবিক ল্যাটিস যদি হয়, তার 6টা নিয়ারেস্ট নেইবার থাকে। আপনারা তো বলছিলেন কয়টা থাকে? 6টা না? কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে 6টা নিয়ারেস্ট নেইবার থাকবে এবং এদের পজিশন গুলো কি হবে? কারণ এটা x বরাবর, আর এটা y বরাবর, আর এটা z বরাবর। তাহলে x এর বরাবর আমি যদি এখানে আমার মূল বিন্দু স্থাপন করি বা এটা m বা j অ্যাটমটা আমি নেই, তাহলে m এর উপরে সাম কোথায় হবে? একটা হলো এখানে, এটার পজিশন কত হবে? a যদি ল্যাটিস কনস্ট্যান্ট হয়
প্লাস এ, তাহলে x hat into a, এটা হবে মাইনাস a into x hat, এটা হবে প্লাস y hat a, এটা হবে মাইনাস y hat a, এটা হবে প্লাস z hat a, এটা হবে মাইনাস z hat a। তাহলে এখন যদি আমি e টু দি পাওয়ার i মানে e টু দি পাওয়ার i k ডট r j m এটা যদি হিসাব করেন তাহলে কি কি পাওয়া যাবে দেখেন দেখি। আর জে মাইনাস আর এম ইজ ইকুয়াল টু 6টা, সাম করলে 6টা ভ্যালু আসবে। একটা হলো বলছি এ এক্স সেট, আবার আসবে মাইনাস এ হেক্স সেট, আর একটা হবে এ ওয়াই হেড, আর একটা মাইনাস এ ওয়াই হেড, আর একটা হলো এ জেড হেড, আর একটা মাইনাস এ জেড হেড। তাহলে এই সামটা এরকম 6টা টার্ম আপনাকে দিবে। না বুঝলে আমাকে বলেন, ঠিক আছে না? সহজ আছে, হ্যাঁ এখন শোনা সম্ভব না? এই অংশটা সহজ স্যার, তুলনা করব এখানে না বুঝতে অসুবিধা হচ্ছে? না থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে এখন এটাকে একটু সাজিয়ে লিখি। ধরেন কে কে এর মাঝে আছে 3টা কম্পোনেন্ট, এটা হচ্ছে কে এক্স এক্স হেড প্লাস কে ওয়াই ওয়াই হেড প্লাস কে জেড জেড হেড। তাহলে এখানে এক্স হেড আছে, তাহলে একটা টার্ম শুধু সার্ভাইভ করবে, বাকি সব 0 হয়ে যাবে। তাহলে এইটাকে আপনি যদি করেন কে ডট এ এক্স হেড, এটা আপনার দিবে ই টু দি পাওয়ার আই কে এক্স এ। সিমিলারলি এগুলো আপনাকে দিবে মাইনাস আই কে এক্স এ প্লাস আই কে ওয়াই এ। এখন আপনি 2টা করে নেন, বলেন তো এই রেজাল্টটা কত হবে আপনার? ই টু দি পাওয়ার আই কে এক্স এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স এ, এটার রেজাল্ট কত? এই দুইটা যদি একসাথে ক্যালকুলেশন করেন কত পাবেন? y cos k x এ এক্স আর সাইনে ভাঙেন, যদি cos x আর সাইনে যদি ভাঙেন তাহলে সাইন টার্ম গুলো কাটা যাবে, দুইটা cos x হবে, এই দুইটা থেকে আসবে আপনার 2 cos ky এ, এই দুইটা থেকে আসবে হ্যাঁ cos kz এ। তাহলে 2টা কমন নিলাম এটা, তাহলে আমরা এই যে এই টার্মটা আমরা পেয়ে গেলাম, সাম অফ দিস পেয়ে গেলাম। এখন এখানে বসিয়ে দেন, তাহলে হলো এটা হচ্ছে সিম্পল কিউবিকের ক্ষেত্রে এনার্জি ব্যান্ডের সীমালা গেল কোথায়? কোথায় গেল? একটু কনসাইজ করলে ভালো হয় স্যার। হ্যাঁ তো তাহলে সমস্ত ডেটিসের জন্য আপনি ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেশন করতে পারেন, ঠিক আছে কি? এখন আর আমরা ওই আর সামনের দিকে হয়তো যাওয়ার সুযোগ নাই, কিন্তু আপনাদের প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দিতে পারি। আপনারা চলেন আমরা একটু প্রশ্ন আর আলোচনা করতে পারি। যারা ম্যাগনেটিজমের, যেটা আমরা ম্যাগনেটিজমে আমি সরাসরি স্লাইড নেই বলে দেখাইতে পারলাম না, কিন্তু আপনার প্রশ্ন থাকলে আমাকে উত্তর মানে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব যে এটা কথা বলতে। প্রশ্ন স্যার মোটামুটি স্যার আপনার পড়ানোর সাথে সাথে অনেক জিজ্ঞেস করে নিয়েছি। প্রশ্ন তো অনেক আগে হয়ে গেছে স্যার। প্রশ্নের উদ্রেক হলে স্যার ভবিষ্যতে যদি প্রশ্ন করার সুযোগ থাকে স্যার, হ্যাঁ সেটা খুব ভালো হয় স্যার। কারণ করতে পারেন, আমাকে করতে পারেন, আমার ইমেল আর অ্যাড্রেস আছে, ওখানে আপনারা প্রশ্ন করতে পারেন। ফোনে সবসময় হয়তো ব্যস্ত থাকি, অনেক সময় মিটিং ফিটিং এটা সেটাতে থাকি, কাজে সবসময় পাওয়া যায় না। আপনারা ইমেইলে আমার কে প্রশ্ন করতে পারেন, আমি হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব যদি করেন কেউ, অথবা ফোন করে যদি দেখেন যে আমি ব্যস্ত না, তখন আমার প্রশ্ন করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ। আমরা চেষ্টা করেছি দুইজনে আপনাদের কাছ থেকে আমি কিছু শিখতে, অথবা আমার যে নলেজ আছে সেই অনুযায়ী কথা বলতে। তবে ওই মানে ফুললি আপনার একদম প্রিপেয়ার্ড হয়ে আপনাদেরকে লেকচার গুলো দিতে পারিনি, সেটা হলো আমার সময়ের কারণে, আমি বাইরে দেশের বাইরে থাকাতে এই জিনিসগুলো, এবং এই স্লাইড গুলো আগে চেক করে নেই। স্লাইড গুলো যদি চেক করা থাকতো তাহলে হয়তো এই যে মাঝে মাঝে স্লাইড গুলা পাওয়া যাচ্ছে না, বা মাঝে অন্য স্লাইড ঢুকে যাচ্ছে, এগুলো হতো না আর কি। এই জিনিসগুলো একটু ভালো থাকি। স্যার অনেক কিছু শিখতে পেরেছি স্যার, নতুন নতুন জিনিস শিখিয়েছেন, ভালো লাগছে স্যার। স্যার আপনি স্যার মোকাররমায় বসেন স্যার এখন, না অ্যাপ্লাইড ফিজিক্স করে স্যার?
আমি হ্যাঁ ওটার উপরে ওখানে আগের জায়গায় ওখানে বসে সবাই সুস্থ থাকেন। আমাদের বেসের সবার পক্ষ থেকে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন ভালো স্যার। থাকেন সবাই।